ভাই গিভার মাইন্ডসেটের হইলে আমার তো এত গিফট দেওয়ার মতো সামর্থ্য নাই, আমি আসলে কিভাবে দিব? হ্যাঁ হ্যাঁ, মানুষ মানে দেওয়া বলতেই বুঝে একটা টাকা দেওয়া, ফিজিক্যাল জিনিস দেওয়া। রাইট, হাসিও যে দেওয়া যায় সেটা তো বুঝে না। ভাইয়া আমি কাজটা এতদিন করতাম এইরকম সোজা রোডে, কিন্তু আমি দেখলাম এখন আরো 10টা রোড আছে। তো আমি তো আরো 10টা রোড খুঁজে পেয়েছি, যেটাতে আমি আগে একটা রোডে করতাম। তো বই পড়ার কারণে এই জিনিসটা উন্মোচন হয়েছে, বিকজ বই না পড়লে আপনি কখনোই এই জিনিস উন্মোচন হবে না, উন্মুক্ত হতো না। হিউম্যান ব্রেইন যখন সে ধরে নিচ্ছে যে আমি কাউকে দিছি মানে সে তো আমাকে কিছু ভালো একটা রিটার্ন করবে, এই এক্সপেকটেশন, এটা সে ধরে নিল, এটা নর্মাল। ফলে কেউ আমাকে রিটার্ন করলো না, সেটা তার স্মৃতির মধ্যে গিয়ে হিট করে, আরে ও তো বেইমানি করলো। বাট যে দিল এইটা আমার স্মৃতিতে থাকে না, বিকজ আমি ধরে নিচ্ছি হ্যাঁ সেটা দেওয়ারই কথা। বাট ট্রুলি যদি সে ক্যালকুলেট করে, সে দেখবে যে রিটার্ন দেয় না, এই সংখ্যাটা ডেফিনেটলি অনেক কম। কোনো একজন মানুষকে আপনি কাস্টমার বানাইতে গেলে মিনিমাম 7টা টাচ পয়েন্টে কভার করতে হয়। বাংলাদেশ সেলস নামে কোনো ডিপার্টমেন্ট নাই, এবং মনে করতেছে লোকজন যে সেলস এটা শেখার কিছু নাই। মানে দিস সো প্যাথেটিক, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যালও বলবো অ্যান্ড সব মানে কি বল, খুবই সফিস্টিকেটেড একটা সাবজেক্ট। কোর জায়গাতে হ্যাঁ, মানুষের সাইকোলজি, যে হাউ আই ক্যান ইনফ্লুয়েন্স আদার্স। দ্য হিউম্যান ব্রেন যে কোনো নেগেটিভিটির সাথে কানেক্ট করতে 0 সেকেন্ড বা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কানেক্ট হয়ে যায়, কিন্তু পজিটিভিটির সাথে কানেক্ট হতে সময় নেয় প্রায় 12 সেকেন্ড। ইন জেনারেল যদি জিজ্ঞেস করা হয় যে এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্টদের মধ্যে কারা সেলসম্যান হিসেবে বেশি ভালো করবে, মোটামুটি সবাই বলবে ভাই যারা এক্সট্রোভার্ট। হোয়ার রিসার্চ কি বলে? রিসার্চ বলে 50-50। হাবস্পটের সিরিয়াস ইনডেপথ রিসার্চ আছে, দেখছে এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্টরা এই কোয়ালিটির জন্য সেলসম্যানশিপে তার তেমন কোনো ডিফারেন্স নেই, যারা সাকসেসফুল সেলসম্যান। দ্যাটস ওয়াই এই বইটা পড়াটা ম্যান্ডেটরি, বিশেষ করে যারা সেলসে আছে তাদের জন্য একবারে নাম্বার 1। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমরা আজকে কি নিয়ে আলাপ করব তার জন্য একটু ব্যাকগ্রাউন্ড দিই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছুতে ইয়েস বলি, যে কেউ একটা কিছু বললো যে ভাই এটা করবেন কিনা, এটা কিনবেন কিনা, এখানে যাবেন কিনা, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। এই যে আমরা ইয়েসটা বলি, আমরা রাজি হই, কেউ একজন আমাকে কনভিন্স করে, এটা আসলে কিভাবে হয়? অনেক সময় হয়তো আমি ভাবছিলাম যে আমি ইয়েস বলবো না, বাট কেমনে কেমনে যেন ইয়েসটা বলে ফেললাম। তো অ্যাকচুয়ালি যদি আপনি ইন্টারেস্টেড হন এটাতে যে আমি কিভাবে আরেকজনকে ইয়েস বলাতে পারি, অথবা অন্য কেউ যে আমাকে ইয়েসটা বলায়, এইটা কিভাবে বলায়, এই রহস্যের উন্মোচনের একটা দ্বার হয়তো ইনশাল্লাহ আমরা আজকে খোলার চেষ্টা করব। তো আজকে আমাদের সাথে যিনি গেস্ট হিসেবে আছেন, আমরা খুবই অনার্ড, মোহাম্মদ ইউসুফ ইফতি ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। ইউসুফ ইফতি ভাইকে যারা বর্তমান কর্পোরেট ওয়ার্ল্ডে ট্রেনিং এন্ড ইত্যাদি নিয়ে খোঁজ খবর রাখেন, তারা অনেকেই চিনেন। উনি একজন আন্তর্জাতিকভাবে পুরস্কারপ্রাপ্ত লিডারশিপ ট্রেনার, স্পিকার এবং কনসালটেন্ট, এবং ফিউচার আইকন নামে একটা প্রতিষ্ঠান আছেন ওনার, যেটা উনি প্রতিষ্ঠাতা সিইও, এবং সেই সাথে বাংলাদেশের ট্রেনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যে প্রতিষ্ঠানটি, সেটার উনি প্রতিষ্ঠাতা এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। উনি বর্তমানে পিএইচডি করছেন মালয়েশিয়াতে। এ পর্যন্ত দক্ষিণ এশিয়ায় প্রায় 1,500 ওয়ার্কশপ ইফতি ভাই নিয়েছেন, যেটার থ্রুতে কর্পোরেট লিডার্স প্লাস স্টুডেন্ট সব মিলিয়ে 95,000-এরও বেশি মানুষকে উনি ট্রেন করেছেন। সো আমরা এরকম একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে আমাদের সাথে পেয়েছি, এবং আরো একটা আমাদের জন্য প্রাউড হওয়ার মতো বিষয়, সাউথ এশিয়ান বেস্ট ট্রেনার অ্যাওয়ার্ড 2023-এ, যেটা ইন্ডিয়ান সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, সেই অ্যাওয়ার্ডটি উনি পেয়েছেন। সো আমরা খুব খুশি। তো আমাদের দর্শকরা অলরেডি জানে যে আমরা যে বইটা নিয়ে কথা বলি, সেটা হয় আমাদের যিনি অতিথি, ওনার লাইফের টপ মোস্ট অথবা ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল বুক। সো বইয়ের নামও ইনফ্লুয়েন্সিয়াল অর ইম্প্যাক্টফুল। তো সেই দিক থেকে আমরা তো জানি যে এই বইটা আপনার লাইফের অনেক ইম্প্যাক্টফুল একটা বই, অথবা মেনশন করার মতো একটা বই। তো বইয়ের আলোচনাতে আমরা ঢুকে যেতে চাই, বাট আমরা শুরুতে যে এই বইটা কিভাবে ইম্প্যাক্টফুল সেই আলোচনাই তো আজকে আমরা করবো ইনশাআল্লাহ। বাট আমরা জানতে চাই যে যদি কোনো একজন বিগিনার বা নভিস জাস্ট এক লাইনে আপনার কাছে জানতে চায় যে কেন এই বইটা, সংক্ষেপে বললে হচ্ছে যে আমরা যারা মানুষ, ভাইয়া খেয়াল করে দেখবেন, আমি ছোট থেকে বড় যেখানে যাই না কেন, সবাইকেই কিন্তু অন্য আরেকজন মানুষকে পারসিউ করতে হয় বা ইনফ্লুয়েন্স করতে হয়, বা আমার কথাটা তাকে বুঝাইতে হয়, সেজন্য আমার কথা মতো চলে। তো এই যে আরেকজন মানুষকে বোঝানোর জন্য এইটার ব্যাকগ্রাউন্ডে সাইকোলজিটা কিভাবে কাজ করে, বা ওই মানুষটা কোন কোন প্যারামিটারগুলোকে চিন্তা করে আমার সঙ্গে ইয়েস বলে ফেলে, এই যে ইনফ্লুয়েন্সিয়াল প্যারামিটারগুলো কি কি, এই বিষয়টা জানতে চাইলে কিন্তু এই বইটাই হচ্ছে বেস্ট ওয়ার্ল্ডের। এখন পর্যন্ত যতগুলো বই বের হয়েছে মানুষকে ইনফ্লুয়েন্স করার বা সাইকোলজি অফ পারসুয়েশন আমি যেটা বলি,
এই পার্সিউ করার জন্য এখানে মানে প্রিন্সিপাল আকারে কিছু জিনিস দিয়েছে যেটা ফলো করলে মানুষ আরেকজনকে ইনফ্লুয়েন্স করতেই পারবে। দ্যাটস ওয়াই এই বইটা পড়াটা ম্যান্ডেটরি, বিশেষ করে যারা সেলসে আছে তাদের জন্য একবারে নাম্বার 1। সেলসে কে আছে? সেলসে তো সবাই আছেন। এটার ক্ষেত্রে বলতে হয় যে তাইলে একটা উদ্ধৃতি দিয়ে বলি, তাইলে হয়তো বলতে সুবিধা হবে। আমি একটা বই পড়েছি, ইউ ক্যান সেল, শিপ খেরার। খুব জনপ্রিয় বই। ওনার অনেকে আরেকটা বই পড়েছে যে ইউ ক্যান উইন, তুমিও জিতবে। সো ওনারই আরেকটা বই ইউ ক্যান সেল। ওইটার লাস্ট যদি এরকম একটা বই চিন্তা করে, লাস্ট খবরে উনি লিখেছেন কে সেলসের মানুষ না, যে একজন উকিল, সে তার মক্কেলকে ছাড়ানোর জন্য বিচারকের সাথে সে কিন্তু কনভিন্স করছে, বিক্রি করতেছে, এটা একটা সেল। ইচ এন্ড এভরি অ্যাসপেক্ট, আমরা ছোট থেকে বড় সবাই কিন্তু অন্য একটা জায়গায় বিক্রি করছে। এই যে আমি এখনই কথাগুলো বলছি কিন্তু আমার দর্শকের মন জয় করার জন্য। এবং ইভেন একটা ছোট বাচ্চা, সেও একটা সেলসম্যান। আমার একটা খুব মজার, মানে আপনি বলতে বলতে গল্প মনে পড়লো যে কে সেলসম্যান। তো ছোটরা তো মার কাছে গিয়ে বলে আম্মু চকলেট কিনে দাও, আইসক্রিম কিনে দাও। মা বাবা না, ঠান্ডা লাগছে, আইসক্রিম খাওয়া যাবে না। তো পিচ্চি একটা গিয়ে মাকে বলতেছে, আম্মু আমার দাম কত টাকা তোমার কাছে? ওরে সোনামণি, তোর দাম তো লাখ লাখ টাকা, চলো ওখান থেকে 10টা টাকা দাও না, আমি একটা আইসক্রিম কিনবো। এই যে একটা টেকনিক অবলম্বন করলো ভাইয়া, দিস ইজ সেলস। তার মানে ছোট থেকে বড় আমরা প্রত্যেকেই সেলস। তার মানে এই বইটা আসলে সবার পড়া দরকার। ওকে, তো সেই সাথে একটু জানতে চাইবো যে মানুষজন তো জানতে চায় যিনি লিখছেন তার অথরিটি কতটুকু। এই যে রবার্ট বি সিয়ালদিনি, ওনাকে ধরা হয় যে উনি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট একজন সাইকোলজিস্ট, যিনি প্রচুর রিসার্চ করেছেন সোশ্যাল সাইকোলজি নিয়ে। সো এই সোশ্যাল সাইকোলজি নিয়ে এই বইটা ওয়ার্ল্ড ওয়াইড একটা রেফারেন্স বুক হিসেবে স্বীকৃত। এবং উনি এটা নিয়ে এত গবেষণা করেছেন এবং প্রতিনিয়ত এখনো করে যাচ্ছেন। এটার অনেক আপডেট আসতেছে, কারণ এটাতে একটা সময় ছিল যে 6টা প্রিন্সিপাল। আমরা সিয়ালদিনি 6 প্রিন্সিপালস নামে পরিচিত ছিল। স্পেশালি সিন্স 1984 এ যখন বইটা আসে তখন 6 প্রিন্সিপালস হতো। বাট ইন 2021 এ আরেকটা প্রিন্সিপাল অ্যাড হয়েছে, যেটাকে আমরা বলছি ইউনিটি। তো এই যে প্রতিনিয়ত এটা আপডেট হচ্ছে, তার মানে উনি সোশ্যাল সাইকোলজিতে ওয়ার্ল্ডে খুবই ফেমাস। দ্যাটস ওয়াই উনি খুবই অথরাইজড একজন পারসন এই ধরনের একটা বই লেখার জন্য। জি। তো আপনার ধরেন এইটার যে ওয়াও ফিলিংটা, আপনি তো এই বইটা পড়েছেন, আপনি বোধহয় 2015 তে বললেন। 2015 তে পড়েছি। তো তখন 2015 মানে কি অলরেডি আপনি আপনার লার্নিং জগতের একটা লম্বা সময় কাটিয়েছেন, তাই না? কারণ মানুষ ধরেন একদম আর্লি স্টেজে অনেক ওয়াও ফিল করা সোজা, কিছুই আমি জানতাম না, কিছু একটা পড়ছি আর ওয়াও। বাট 2015 তে এসে আপনার ওয়াও ফিল করা, এটা কিন্তু সহজ ওয়াও না, কঠিন ওয়াও। তো সেক্ষেত্রে কিভাবে ওয়াও ফিলিংটা হলো? মানে এই 6টা প্রিন্সিপাল শেষ করার পর ওয়াও হইলো, নাকি শুরুতেই ওয়াও হয়ে গেল, কিভাবে? ব্যাপারটা ঘটে এরকম ভাই, দেখবেন আমরা যখন কোন একটা ট্রেনিং এ জয়েন করি এক্সাম্পল, সো আমি দেখতেছি যে ইয়েস, আরে এই কাজটা তো আমি করি, তার মানে এটা যে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে পড়ে গেছে, এটা তো আমি জানতাম না। তার মানে ওই বিষয়টা যখন জানি যে ইয়েস, এটা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে পড়ছে এবং এটা আমি আগে থেকেই করছি, তখন আমার মধ্যে আরেকটু কনফিডেন্সটা বাড়ে। তো এইখানে যে প্রিন্সিপাল গুলো, আমি যখন অপশন নিয়ে চাকরি করি, আমি একটা সময় তো সেলসে কাজ করেছি প্রায় 15 বছর। তো ওই সময়টাতে আমি বেশ কিছু কাজ করতাম। তো এই প্রিন্সিপাল গুলোর সঙ্গে দেখলাম যে অনেকগুলো কাজ আমি আগে থেকে করতাম। তো যখন দেখলাম যে এটা আবার একটা সাইকোলজিক্যালি বা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে এবং এটা একটা ইম্প্যাক্টফুল বিষয় আছে, তখন আমার কাছে মনে হলো যে আরে দিস ইজ আ রিয়েলি একটা অ্যামেজিং থিং, যেটা আমাকে অন্যরকম একটা ওয়াও ফ্যাক্টর দিচ্ছে। তার মানে আমার কনফিডেন্সের মাত্রাটা অনেক বেড়ে গেছে তখন। এবং তখন থেকে দেখা গেছে যে আমি যখনই কোথাও কমিউনিকেট করছি অথবা যাচ্ছি, এই জিনিসগুলো আমাকে একটু আলাদা করে নোটিস করে দিয়ে এটা কিন্তু কাজে দিবে। নতুন কিছু ছিল নাকি যে ছিল শুধু যে ভাই আমার নতুন করে আবিষ্কার, যেটা সায়েন্টিফিক? না, অনেকগুলো নতুন জিনিস ছিল। ধরেন অনেকগুলো নতুন, ইনফ্যাক্ট আমি হয়তো কাজটাকে আরেক ভাবে করতাম, এখানে আমি আরো পরিপূর্ণতা পেয়েছি। এক্সাম্পল ধরেন, আমি কাজটা এতদিন করতাম এইরকম সোজা রোডে, কিন্তু আমি দেখলাম এখন আরো 10টা রোড আছে। তো আমি তো আরো 10টা রোড খুঁজে পেয়েছি, যেটাতে আমি আগে একটা রোডে করতাম। তো বই পড়ার কারণে এই জিনিসটা উন্মোচন হয়েছে, বিকজ বই না পড়লে আপনি কখনোই এই জিনিস উন্মোচন হবে না, উন্মুক্ত হতো না, জগৎটা উন্মুক্ত হতো না। না, ঠিক আছে, ভেরি গুড, মানে কি বলে টিজার বলা যেতে পারে। তা আমরা অ্যাকচুয়ালি ভিতরে ঢুকে যেতে চাই। আমাদের টার্গেটই থাকে যে আমাদের ডিসকাশন থেকে আমাদের যারা লিসেনাররা আছেন তারা যেন বই পড়ার যে বেনিফিট, সেটা তো আর শুধু এই কথা শুনে সম্ভব না, বাট স্টিল এখান থেকে যেন সিগনিফিকেন্ট ভ্যালু তারা পান। এবং প্রত্যেক পর্বেই আমাদের ঘোষণা থাকে যে আমাদের এই আলোচনা থেকে ওনারা কমেন্টে লিখবেন যে ওনারা কি এখান থেকে শিখতে পারলেন, কি বুঝতে পারলেন, এবং সেখান থেকে আমরা সেরা অন্তত 3 জনকে আমরা পুরস্কার দিয়ে থাকি। দর্শক, আপনাদের ঘোষণাটা কিন্তু বলা হয়ে গেল। তো সেই জন্য আমরা চাইবো যে
আমাদের এই লিমিটেড টাইমের ভিতরে যতটুকু ডেপথে আমরা যেতে পারি। Sure, ভাইয়া। তাহলে ফার্স্ট যেই প্রিন্সিপালটা আসলে এখানে মেইন, সেটা হচ্ছে রেসিপ্রোসিটি। সো রেসিপ্রোসিটিটা আসলে কি জিনিস? রেসিপ্রোসিটি টার্মটা শুনলে আমাদের কাছে অনেকেরই আসলে মনে হবে যে এটা একটা খুব কঠিন ইংলিশ, বাট সহজ করে বললে রেসিপ্রোসিটি হচ্ছে একটা মানুষের সঙ্গে গিভ অ্যান্ড টেক, মানে আমি লেনদেন, আমি দিব, উনি আমাকে দিবেন। সো মানুষ সহজাতভাবেই একটা কিছু কাউকে দিলে সে আবার পেতে চায়, আবার আমি কারো কাছে কিছু পাইলে আমি তারা দিতে চাই। এটা নিয়ে আরেকটা বই লিখেছেন, এটার নাম হলো আপনার গিভ অ্যান্ড টেক। সো গিভ অ্যান্ড টেক বইটাও কিন্তু খুবই খুবই ফেমাস। এটা লিখেছেন অ্যাডাম গ্র্যান্ট। গিভ অ্যান্ড টেক, এই যে জায়গাটা বা রেসিপ্রোসিটি, এটা নিয়ে একটা গবেষণা করছেন। গবেষণা হচ্ছে এরকম যে কোন একজন মানুষ, ধরেন সবাই আপনি, রাইট, আপনাকে আমি $12,000 দিলাম, দিয়ে বললাম যে শখ ভাই আপনি এটাকে ডিস্ট্রিবিউট করার সুযোগ পাবেন 2টা ভাগে। একটা ভাগ আপনি নেবেন আর আরেকটা ভাগ আপনি কোন একজন স্ট্রেঞ্জারকে দিবেন, রাইট? তো এখন আপনার কাছে 3টা অপশন। নাম্বার 1, আপনি নেবেন 50%, ওনাকে দিয়ে দিবেন 50%। নাম্বার 2, আপনি নেবেন এখান থেকে $12,000 $8,000, ওনাকে দিবেন আপনি $4,000। নাম্বার 3 অপশন বা সি, আপনি নেবেন $5,000, ওই লোককে দিবেন $7,000। এই 3টা অপশন যদি আপনার সামনে আসে, আপনি কোন অপশনটাকে আসলে চুজ করবেন? আমার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি যেহেতু আমি ওই যে আপনি গো গেটার আমরা একটা শব্দ বলি না, একটা বই আছে গো গিভার, রাইট। গো গিভার বইটা পড়ার পর অ্যাকচুয়ালি আমার মধ্যে ফিলিংসটা আরো বেশি হয়েছে, এবং আমি কিছু স্পিরিচুয়াল ল জানি, দেওয়ার বেনিফিট জানি, যেখানে আমার জন্য অবভিয়াস আমি অ্যাকচুয়ালি সি নিব, 70% দিব, রাইট। মানে আপনি দিবেন বেশি, নেবেন কম, এই ধরনের মাইন্ডসেটের মানুষকে বলা হয় গিভার মাইন্ডসেটের মানুষ। আর যারা কিনা 50-50 তে গেল, এনাদেরকে বলা হয় ম্যাচার, ম্যাচিং করে চলে বা ব্যালেন্স করে চলে। আর যিনি নিলেন বেশি, 8,000 উনি নিলেন, 4,000 আরেকজনকে দিলেন, এনাদেরকে বলা হয় টেকার মাইন্ডসেটের মানুষ। তো ওই বইয়ের গবেষণা খুব স্পষ্ট করে বলছে যে পৃথিবীতে প্রায় 65% মানুষ হচ্ছে ব্যালেন্স করে চলে, 20% হচ্ছে গিভার মাইন্ডসেটের দলের, আর বাকি 15% হচ্ছে টেকার দলের। তো এখানে সেলসের মানুষকে অথবা যে কোনো মানুষকে যদি গিভার মাইন্ডসেটের হয়, সে লাইফে গ্রো করতে পারে অনেক বেশি। এবং যে কিনা হয় টেকার, ন্যায় বেশি দেয় কম, এদের ক্ষেত্রে ওরা আরো ইন ডেপথ গবেষণায় গিয়ে দেখছে যে তাদের রোগ শোক অনেক বেড়ে যায়। কিন্তু যে গো গিভার টাইপের, বা আপনি একটু আগে বলছিলেন যে গিভার মাইন্ডসেটের, তাদের লাইফে রোগ কম হয় 50%, আর যে ন্যায় বেশি দেয় কম, ওর 40% চান্সেস বেশি থাকে আপনার রোগ হওয়ার। তো এখান থেকে উনি যে মেসেজটা দিতে চেয়েছেন সেটা হচ্ছে যে আমরা যারা সেলসে কাজ করি অথবা আমরা যেই মানুষটি হয় না কেন, গিভার মাইন্ডসেটের হলে আপনি পরবর্তীতে অনেক জিনিস বেশি রিটার্ন পাবেন কম্পেয়ার টু যে ব্যালেন্স করে চলা বা নিজে বেশি নেওয়া। এবং এই সেক্টরটার সাথে যদি আমরা কানেক্ট করি আমাদের রেসিপ্রোসিটিটাকে, তাহলে দেখবেন আমরা যারা সেলসে কাজ করি অথবা একজন মানুষ, আমি গিভার মাইন্ডসেটের হলে অনেক কাজ করতে পারি। এখন অনেকের সাথে কথা বলে যে ভাই গিভার মাইন্ডসেটের হলে আমার তো এত টাকা নাই, আমার তো এত গিফট দেওয়ার মতো সামর্থ্য নাই, আমি আসলে কিভাবে দিব? মানুষ মানে দেওয়া বলতেই বুঝে একটা টাকা দেওয়া, ফিজিক্যাল জিনিস দেওয়া, রাইট, হাসিও যে দেওয়া যায় সেটা তো বুঝে না। রাইট ভাইয়া। সো এই যে জায়গাটা খেয়াল করে দেখেন, আমরা তখন আমার বিভিন্ন ট্রেনিং এ প্রশ্ন করে, আচ্ছা বলেন তো, টাকাও দিব না আমি, গিফটও দিব না, আর কি কি দেওয়া যায় বলেন? সো তখন পার্টিসিপেন্টরা বলা শুরু করে যে ইয়াস, আমি তাকে কোয়ালিটি টাইম দিতে পারি, আমি তাকে একটা কোনো অকেশনে উইশ করতে পারি থ্রু মেসেজ, আমি সে কোনো একটা বিপদে পড়লো, মেবি একটা ডাক্তার দেখাবে, একটা অ্যাপয়েন্টমেন্ট তার দরকার, আমি হয়তোবা ওই অ্যাটেন্ডেন্সের সাথে একটা কানেকশন আছে, আমি তাকে কানেকশনটা করিয়ে দিলাম, এটা হতে পারে। এই ধরুন আজকেই আমরা যখন এখানে আসছি, আপনার কলিগ মিশু আমাকে বলতেছিল, ভাইয়া আমার একটা কাজিন আছে, তাকে আমি রিয়েল এস্টেটের একজন সেলস লিড খুঁজে দিতে চাই, আপনার কোনো কানেকশন আছে কিনা? তো আমি তাৎক্ষণিক আমার কানেকশনের একজনকে দিয়ে বললাম যে আপনি ওনার সাথে কমিউনিকেট করেন, যদি সে রাজি না হয় সে কাউকে রেফার করতে পারবে। এই যে আমি মিশু ভাইকে ইনস্ট্যান্ট একটা কানেকশন ধরে দিলাম, এটাও কিন্তু একটা দেওয়া। হ্যাঁ, ডেফিনেটলি অনেক বড় দেওয়া, রাইট? তো আমরা না এগুলোকে কাউন্টই করি না। তার মানে আপনি একজন মানুষকে বিভিন্ন ভাবে দিতে পারেন, নট অনলি দ্যাট, সবচেয়ে সহজ ভাবে যে জিনিসগুলো দেওয়া যায়, মুখের হাসি, চমৎকার ভাবে আপনি অনার দিতে পারেন, আপনি তাকে প্রেজ করতে পারেন, এটা তো অনেক বড় জিনিস দেওয়া। হ্যাঁ, আরেকটা বড় জিনিস দেওয়া ভাইয়া, সেটা হচ্ছে মানুষের কথা মনোযোগী হয়ে শোনা।
যেটা Right. মারাত্মক মিসিং আমাদের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, সো কোন একজন মানুষকে যদি আপনি সন্তুষ্ট করতে চান, এই যে রেসিপ্রোকাল বানাইতে চান, তখন তার কথাটা যদি আপনি খালি মনোযোগ দিয়ে শুনতে পারেন, এই লোক পরবর্তীতে আপনার জন্য কলিজা কেটে খাওয়াবে। আমাদের ভোলার ভাষায় বলে আর কি, কলিজা কেটে খাওয়ানো। তার মানে সে আপনার জন্য সব দিয়ে ফেলতে চাইবে, বিকজ তার মধ্যে একটা তৈরি হয়, আরে সে তো আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনতেছে, সে তো আমার জন্য খুব লয়াল, সে তো আমার খুব কাছের, আমি তাকে ট্রাস্ট করে অনেক কথা বলতেছি, তার মানে আমি তার জন্য অনেক কিছু আবার করতে পারবো। এটার সঙ্গে কানেক্টেড একটা গল্প বলি ভাই। রিসেন্টলি আমার ট্রেনিং ছিল, গত জাস্ট পরশু দিনের কথা। ট্রেনিং শেষ করলাম আপনার একটা রিয়েল এস্টেট কোম্পানিতে। সো আসার পথে আমাদের সংসদ ভবনের সামনে হঠাৎ করে মনে হলো সারাদিন ট্রেনিং করিয়েছি, খুব এক্সস্টেড, একটু ড্রিঙ্কস কিছু একটু খাবো, এখানে জুস টুস পাওয়া যায় সংসদ ভবনের সামনে। তো আমি গিয়ে গাড়ি রাখতে যাব, আমার সেলফ ড্রিভেন আমি, তো সেখানে একটা রিক্সা ওখানে পার্কিং এর জায়গাটাকে আটকে আছে। তো আমি হালকা দুইটা হর্ন দিয়েছি, হর্ন দেওয়ার পরে আশেপাশে কেউ তাকাচ্ছে না, রিক্সা ড্রাইভারটা তাকাচ্ছে না, কিন্তু আমি দেখলাম দূর থেকে যে কিনা ওইখানে বিক্রি করতেছে ওইরকম একটা ভ্যানের ফুড স্টলের দুইটা ছেলে ওই রিক্সা ড্রাইভারকে বলতে চায়, মামা সরাও পিছনে গাড়ি, আর মামাও শুনতেছে না। তো তারা প্রায় 1 থেকে 1.5 মিনিট চেষ্টা করার পর মামা শুনছে, দেন সরাইছে, দেন আমি ওখানে পার্কিং করলাম। দেখেন আমার মধ্যে একটা কাজ করলো, আরে কেউ তো এগিয়ে আসে নাই, ওই ফুড স্টল যেতে এগিয়ে আসছে, আমি খাইলে সেখানেই খাবো, এবং আমি কিন্তু সেখানেই খেয়েছি। সো এই যে দিস ইজ বেসিক্যালি রেসিপ্রোসিটি, রাইট, বা রেসিপ্রোকাল একটা রিলেশন তৈরি হয়। এটা কিন্তু প্রত্যেকের লাইফেই হয়, রাইট, এবং এটাকে আমরা বিভিন্ন ভাবে আমাদের প্রতিদিনের কাজে ব্যবহার করতে পারি আর কি। আমরা অনেকেই আছি যে আসলে কেউ কোনো কিছু বললে ইনস্ট্যান্ট দিতে চায় না, আটকে রাখে, নিজে একটু বেশি রাখতে চাই। মানুষের যে মাইন্ডসেট ভাঙতে চায় না। সো কোনো একটা মানুষ যদি জানে যে ভাই কই দিয়ে তো আমি ঠকলাম, হ্যাঁ, তো এই জন্য আমি আরেকটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন যদি করতে চাই, একটা অ্যান্সার আমি করতাম, আপনি অলরেডি বলছেন যে ভাই এটা আমার তো টাকা নাই, তো আপনি বলছেন অলরেডি যে টাকা লাগে না। ইভেন আমি আরো দু একটা এক্সাম্পল আপনার ওটার সাথে যদি অ্যাড করি, যেমন আমাকে কেউ দু একটা ভিডিও লিংক পাঠাইছে, খুব ভালো একজন লেকচার দেয়, ভালো একটা পডকাস্ট, ভালো একটা, আমি দেখেন সারা জীবন যতবার ওই পডকাস্ট দেখি, যতবার ওই লোকের লেকচার শুনি, আমার কিন্তু তার কথা মনে পড়ে, গিভিং, তাই না? মানে হ্যাঁ, সেটাই বললাম যে কত সস্তা গিভিং, বাট কি পরিমাণ মেমোরি ক্রিয়েট করে, তাই না? তো সেটা। আর আরেকটা যেটা কোশ্চেন, যে অনেকে বলতে পারে যে ভাই আমার তো মা ওই যে অমুকরে দিছিলাম, আমারে ঠকাইছে, তমুকরে দিছিলাম, আমাকে ঠকাইছে, এই ধরনের এক্সাম্পল দিয়ে তার মাথা ভর্তি। তাদের এই এটা ভাঙার জন্য আপনি কি বলবেন? দেখেন, আমরা অনেকেই বলি যে লাইফে না আমি মানুষের জন্য অনেক কিছু করছি, মানুষ আমার জন্য কিছু করে নাই। হ্যাঁ, একবারে কমন সবাই তার ব্রেন ওই এক্সাম্পলগুলো পিক করা। এখন এইটা যদি আমি আপনাকে আরেকটু ব্যাকএন্ডে নিয়ে যাই, এক্সাম্পল, সোহাগ ভাইকে পৃথিবীতে সৃষ্টিকর্তা কেন পাঠাইছে? যদি বিষয়টা স্পিরিচুয়াল জায়গায় চলে যাচ্ছে, আপনি তো স্পিরিচুয়াল লাইনে অনেক পড়াশোনা করেছেন এবং করেন। না 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 না, অত না। খেয়াল করে দেখবেন, আমি আমাকে পৃথিবীতে কেন পাঠাইছে সৃষ্টিকর্তা, যদি আমি এইটার ব্যাকগ্রাউন্ড একটু চিন্তা করি, তাহলে পাঠাইছে আমাকে বেসিক্যালি মোটা দাগে যদি চিন্তা করি দুইটা কাজের জন্য। এক, ওনার ইবাদত করার জন্য। দুই, ওনার যত সৃষ্টি আছে সেই সৃষ্টির সেবা করার জন্য। হ্যাঁ, ওটাও ইবাদতই, আসলে দুইটা মানে একটাই, ইবাদতের মধ্যেই পড়ে এটা। তো আমি একটু আলাদা করলাম যাতে মানুষ বুঝতে সুবিধা হয়। তো এই যে সৃষ্টির সেবা করা মানে কি, যে আপনি পৃথিবীতে এসেছেন সৃষ্টিকর্তার একটা পারপাস নিয়ে, এবং আপনার পারপাসটা হচ্ছে যে আপনি প্রত্যেকটা মানুষকে কন্ট্রিবিউট করবেন, তার সেরা যে আশরাফুল মাখলুকাত তাকে আপনি কন্ট্রিবিউট করবেন, বা তার যত সৃষ্টি আছে সেখানে আপনি কন্ট্রিবিউট করবেন। তার মানে আপনি পৃথিবীতে আসছেনই কিন্তু মানুষকে দেওয়ার জন্য। রাইট। তাহলে আপনি কেন মাইন্ডসেট নিচ্ছেন, আরে আমি দিয়ে কিছু পেলাম না? আপনার মানসিকতা তো থাকার কথা না যে আমি কিছু দিলাম আবার পাইতে হবে কেন? ট্রুলি রিলিজিয়াস ছিল তো খুবই সহজ, কারণ হচ্ছে আমাদের রিলিজিয়নের একটা কনসেপ্ট হচ্ছে তুমি সুদ খাও না, তোমার সম্পদকে কমাই দিবে, তুমি যাকাত দাও, সাদাকা করো, তোমার সম্পদ বাড়বে, মানে মোটা দাগে। রাইট। এখন নরমাল ক্যালকুলেশন তো উল্টা হয়ে গেল না, আমি সুদ নিচ্ছি মানে তো আমার সম্পদ বাড়লো, আল্লাহ বলছেন কমবে, এন্ড আমি যাকাত দিয়ে দিলাম, সাদাকা করে দিলাম, আমার সম্পদ ম্যাথমেটিক্যালি কমে যাওয়ার কথা, আল্লাহ বলছেন বাড়বে, আমি এটাতে বরকত দিয়ে দিব। রাইট রাইট। ফল রিলিজিয়াস হলো খুব সিম্পল, যে এই রেসিপি তো অলরেডি আছে, এটা নতুন করে তো এই ইনফ্লুয়েন্স করার দরকার নাই। বাট আমরা তো আসলে ওই ডেপথে গিয়ে চিন্তা করি না। সো এইখানে সহজ হিসাব হচ্ছে যারা ধরেন রিলিজিয়াসলি ইনফ্লুয়েন্সড ইভেন হতে চায় না, আপনি যদি তাহলে লজিক দিয়ে বলেন। লজিক দিয়ে বললে ভাইয়া, কমনলি আমি কাউকে কোনো কিছু দিলে এটা বিনিময়ে চাইবো না। এটা হতে পারে একটা আমার নিজের ব্যাকএন্ড, বিকজ দিয়ে আমি শান্তি অনুভব করতে পারি। কারণ দেওয়ার মধ্যে যে পরিমাণ আপনার শান্তি আছে, যেটা তো আপনি অন্যভাবে কোনোভাবে পাবেন না। কারণ আপনি এখনো খেয়াল করে দেখেন, অনেক মানুষ আছে যারা কিনা ফুটপাতে যারা
স্ট্রিট বেকার, হুম। একবার তাদেরকে গিয়ে মাঝে মধ্যে খাওয়াচ্ছে, ওই দিনে তার যে রাতের ঘুম, যে ভালো হওয়ার যে প্রশান্তি। জায়গার প্রশান্তি জায়গাটা, কারণ আপনি কারোর জন্য কিছু করলে যে প্রশান্তির জায়গাটা আপনি পাচ্ছেন, আপনি যখনই স্যাক্রিফাইস মাইন্ড থেকে দিবেন, আমি তার কাছে কিছু চাচ্ছি না, এই মানসিকতা থেকে যখন কোনো আপনি গিভার মাইন্ডসেটে গিয়ে কিছু দিবেন, ওইটার যে প্রশান্তির লেভেলটা, স্টিল কেউ কনভিন্স না, ভাই আমার প্রশান্তি দরকার নেই, আমার আরো টাকাই দরকার। তারও জন্য কোনো লজিক আছে কিনা? এরকম লজিক বলতে আমরা হয়তো বা কিছু মানুষের এক্সাম্পল এখানে হয়তো বা দেখতে পারি, যে বা তারা কোনো স্ট্যাটিস্টিক্স ফর এক্সাম্পল, যে ঠিক আছে তুমি তোমার লাইফে ক্যালকুলেট করো, তুমি 10 জনকে দিছিলা, কতজন আসলে রিটার্ন করে নাই, কতজন ইভেন তোমার এগেইনস্টে কিছু করছে, এন্ড কতজন তোমাকে আসলে রিটার্ন করছে, যোগ বিয়োগ করলে যতজন রিটার্ন করছে সেটা অ্যাকচুয়ালি আমার ক্ষতির চেয়ে আরো বেশি। এই সংখ্যাটা একেবারে মনে হয় মিনিমাম হবে ভাইয়া। হুম। এই সংখ্যাটা মনে হয় একেবারে মিনিমাম হবে আর কি। হুম। কোন জায়গাটায় ধরেন আমরা যখন কোনো একজন কাস্টমার আমাদের কাছে কমপ্লেইন দেয় আর কি, আপনার এটার সঙ্গে একটু আমি ওখানে রেজোনেট করার চেষ্টা করি, তখন বলি যে ভাইয়া আপনি তো এই প্রবলেমটা বললেন, আপনি কয়জন কাস্টমারের কাছে আসলে এই প্রবলেমটা পাইছেন? তো পরে বলে যে আমার তো 4 জন আমাকে এরকম কমপ্লেইন করছে। ইট মিনস আপনি এখন পর্যন্ত বিক্রি করছেন কয়টা? তো বলে যে 500 এর অধিক তো বিক্রি করছে। তো 500 এর মধ্যে মাত্র আপনি পাইলেন 4টা। 1% কম। তার মানে 1% এর কম। যে কোনো জায়গায় তো সিস্টেম লস কিছু থাকেই। হ্যাঁ। তো সিস্টেম লসের মধ্যে আপনি 4-5% ধরবেন না? তার মানে ম্যাক্সিমাম যেহেতু ভালো কাজ করেছে, ম্যাক্সিমাম যেহেতু রিটার্ন এসেছে, তার মানে আমরা এই লজিক্যাল অ্যাসপেক্টে আসতে পারি যে আমার এই প্রোডাক্টটা ভালো। অথবা এটা কাজ করে। আমার কাছে মনে হয় যেটা জি ভাই। আমি যেভাবে চিন্তা করতেছিলাম, হিউম্যান ব্রেইন যখন সে ধরে নিচ্ছে যে আমি কাউকে দিছি মানে সে তো আমাকে কিছু ভালো একটা রিটার্ন করবে, এই এক্সপেকটেশন, এটা সে ধরে নিল, এটা নরমাল। ফলে কেউ আমাকে রিটার্ন করলো না, সেটা তার স্মৃতির মধ্যে গিয়ে হিট করে, আরে ও তো বেইমানি করলো। বাট যে দিল এইটা আমার স্মৃতিতে থাকে না, বিকজ আমি ধরে নিচ্ছি হ্যাঁ সেটা দেওয়ারই কথা। বাট ট্রুলি যদি সে ক্যালকুলেট করে, সে দেখবে যে রিটার্ন দেয় না এই সংখ্যাটা ডেফিনেটলি অনেক কম, রিটার্ন দিছে এই সংখ্যাটাই বেশি। কিন্তু আমার ব্রেইন খুব সিলেক্টিভলি আমার ওই পূর্বতন অ্যাজাম্পশনের জন্য হয়তো আমাকে শুধু ওখানে ফোকাস রাখে যে কারা দেয় নাই। এটা নিয়ে একটা সায়েন্স আছে ভাইয়া, যে আমি কিছুক্ষণ আগে আপনাকে একটা বইয়ের নাম বলেছিলাম, দ্য সায়েন্স অফ ইন্টেলিজেন্ট অ্যাচিভমেন্ট, আমার লাইফে কন্ট্রিবিউট করা অন্যতম একটা সেরা বই। এটার লেখক হচ্ছেন ডক্টর ইসাইয়া হ্যাঙ্কেল। তো ওইখানে উনি একটা গবেষণা রেজাল্ট পাবলিশ করেছিলেন, সেটা হচ্ছে এরকম যে হিউম্যান ব্রেন যে কোনো নেগেটিভিটির সাথে কানেক্ট করতে 0 সেকেন্ড বা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কানেক্ট হয়ে যায়, কিন্তু পজিটিভিটির সাথে কানেক্ট হতে সময় নেয় প্রায় 12 সেকেন্ড। তার মানে আমরা যে কোনো সিকোয়েন্সে আপনি খেয়াল করে দেখবেন, নেগেটিভ জিনিসগুলো কি ভাইরাল হচ্ছে বেশি, বা নেগেটিভের সাথে কানেক্ট হচ্ছে বেশি, নেগেটিভ আমি রিঅ্যাক্ট করছি বেশি। তো আপনার এই যে কথাটা মাত্র বলেন, এটার সঙ্গে একবারে খুব ক্লোজলি কানেক্টেড, যে আমরা যখনই কোনো একটা বাজে এক্সাম্পলে পড়ে যাচ্ছি, তখন কিন্তু আমি ওইখানে ফোকাসটা করছি, ওইখানে বারবার এটা ভাবতে থাকতেছি, কিন্তু আমি পজিটিভ যে হইলো সেদিকে কিন্তু আমরা ফোকাসটা দিচ্ছি না, কারণ ব্রেনও আমাকে কিন্তু নেগেটিভের দিকেই ধাবিত করছে। তো ব্রেনকে ওইখানে নিতে গেলে আসলে ইচ্ছাকৃতভাবে বলতে হয় না এটা কিন্তু পজিটিভ আছে, মানে ইচ্ছা করে আসলে পজিটিভকে টানতে হয়, নাহলে ব্রেনে পজিটিভটা আসে না। ভাই আমি তো খালি অসুখই, আমার খালি অসুখ আর বিসুখ। সেম আমি যে 365 দিনের মধ্যে কত দিন অসুখ, দেখা গেল যে এখানে 2 দিন ওখানে 3 দিন, সব মিলা হয়তো দেখা গেল সারা বছরে সে 40 দিন অসুস্থ ছিল। তার মধ্যে ম্যাক্সিমাম দিন সুস্থ ছিল। হ্যাঁ, ম্যাক্সিমাম সুস্থ ছিল, বাট তার ব্রেন কাজ করতেছে কি, মানে কারণ তার ব্রেন ধরে নিছে সুস্থ প্রত্যেক দিন থাকবে, এটাই তো নরমাল। যেখানে সামান্য অসুস্থতা সে খুব বড় করে দেখতেছে। এবং আমি এখানে ইভেন আরো একটা জিনিস বলতে চাই, যে দেওয়াটার ক্ষেত্রে আমার খুবই লেস এফোর্ট ইনভলভ, সেটার জন্য আমার এত টেনশন করা দরকার। এটা তো না যে ভাই আমার সম্পত্তি একদম ভাগ বাটোয়ারা করে জনগণের মধ্যে বিতরণ করলাম, দেন কেউ আমার কিছু দেখলো না। আমি বললাম যে ভাই, ইফ আই হ্যাভ এ ক্লোজ ফ্রেন্ডস, আমার যদি একটা হোয়াটসঅ্যাপের ইভেন একটা থাকে, ব্রডকাস্ট লিস্টও আমি ক্রিয়েট করি, তাহলে সুন্দর একটা কন্টেন্ট, সুন্দর একটা কোটেশন, এটা জাস্ট আমি পাঠাই দিলাম। একসাথে ধরেন আমার ব্রডকাস্টে 200 জন আছে, 200 জনের কাছে চলে গেল, আমার লাগলো 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড। এটাও তো তার লাইফে আমি গিভ, অনেক বড় দেওয়া। তাহলে আমি এটার জন্য কেন তো বদার হচ্ছে যে কেউ এটা রিটার্ন দিল কি দিল না? জাস্ট এইভাবে এই প্র্যাকটিসটা শুরু করলেও তো হয়। অনেক ভাবে ভাই, আপনি যেটা বললেন খুব ছোট ছোট ভাবে অনেক প্র্যাকটিস। আমাকে যেমন অনেকে সেলসের আলোকে প্রশ্ন করে যে ভাইয়া আমি ধরেন একজন কাস্টমার, ধরেন সোহাগ ভাই হচ্ছে আমার একজন কর্পোরেট ক্লায়েন্ট, তো এখন আমি তার কাছে কোনো একটা পণ্য বিক্রি করলাম, আমি তাকে ফলো আপটা করবো কিভাবে, এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করে। তো আমরা বাংলাদেশে কমনলি কি করি, ফোন করে বলে সোহাগ ভাই আপনি তো বলছিলেন কিনবেন, কি অবস্থা, বারবার খালি এনি আপডেট। তো আমি তখন তাদেরকে বলি যে ভাই এনি আপডেট না করে রেদার সোহাগ ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর, সোহাগ ভাই একজন বিজনেস পার্সপেক্টিভের মানুষ, আপনি ওনাকে একটা টেড টকের একটা মাইন্ড ব্লোয়িং একটা ভিডিও পাঠান,
পাঠায় বলেন যে সোহাগ ভাই এটা কিন্তু আপনাকে খুব কানেক্ট করবে। তো সোহাগ ভাই আপনার সঙ্গে যখন 1-2 মিনিট কথা বলবে এটা নিয়ে, তখন কিন্তু সোহাগ ভাই বলবে যে আরে ইফতি ভাই আমি তো আপনার জিনিসটা মেমোরিতে ছিল, এটা আমাদের আরেকটু মনে হয় সময় লাগবে। উনি দেখলেন যে একটা প্রোগ্রেস হলো, আপনি 7 দিন পরে ওনাকে এবার ডিফারেন্ট একটা আর্টিকেল পাঠান, ডিফারেন্ট অন্য টাইপের অন্য একটা জিনিস পাঠায় আপনি কখনোই তাকে এনি আপডেট কথাটা বলেন না, বিকজ এনি আপডেট কথা বললে মানুষ এটাকে সঠিকভাবে নিতে পারে না, মানুষের মধ্যে একটা বিরক্তি তৈরি হয়। সো ফলো আপ করতে গেলেও কিন্তু এখানে গিভার যে ব্যাপারটা, এটা প্রতিনিয়ত আপনি কাজে লাগাইলে এখান থেকে অন্য লেভেলের একটা রিটার্ন আসে। এবং আমি আমার লাইফে প্রচুর পেয়েছি ভাইয়া, কারণ আমি হার্ভার্ডের একজন এনলিস্টেড এডুকেটর, যার কারণে হার্ভার্ডের অনেক কন্টেন্টে আমার অ্যাক্সেস আছে। যেমন অনেকবার হয়েছে যে কোন একজন সিইও কে বললাম যে ভাই সিএক্সও লিডারশিপের যে জায়গাটা, সিএক্সও লিডারশিপের যে জায়গাটা, এখানে একটা আর্টিকেল আমি রিসেন্টলি পড়েছি, আমার কাছে মনে হয়েছে এটা আপনি পড়তে পারেন। তা আমি ওনাকে আর্টিকেলটা পাঠিয়ে দিছি। পাঠিয়ে দেওয়ার পর সে আমাকে হয়তো সন্ধ্যায় ফোন ব্যাক করছে, ভাই এটার মধ্যে যে 5টা পয়েন্ট না, 4টাই আমি কভার করি, বাট একটা আমার কাছে মনে হয়েছে খুব মারাত্মক লার্নিং এর, এটা আমি এখন থেকে চর্চা করব। দেখেন আমি কিন্তু তাকে ট্রেনিং এর কথা বলি নাই, তো সেইটা বলার পরে বলে যে ইফতি ভাই আমি আমার এমডির সাথে কথা বলতেছি, আমরা হয়তো অমুক মাসে আপনাকে নিয়ে একটা ট্রেনিং চিন্তা করতেছি। বিভিন্ন ভাবে দেওয়ার সুযোগ থাকে আর কি। আপনি যেটা বললেন যে আপনি একটা ভিডিও পাঠানো, একটা ভালো কন্টেন্ট পাঠানো, ইভেন সালাম দেওয়া সুন্দর করে, অনেক ভাবেই আমরা কাজগুলো করতে পারি। ইফতি ভাই এই রিলেটেড আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে যখন আমরা ইনফ্লুয়েন্সের কথা চিন্তা করতেছি, যদি আমরা একভাবে চিন্তা করি, একটা হলো পার্সোনাল ইনফ্লুয়েন্স, কোন একজন ব্যক্তির সাথে কথা বলতেছি, সো আমাদের এক্সাম্পলগুলো মোস্টলি এইভাবে আসছে। আবার যদি আমরা একটা ব্র্যান্ডের জায়গা থেকে চিন্তা করি, আমি দিস ইজ আ বিগ ব্র্যান্ড, সো আমি একটা ম্যাস পিপলকে কমিউনিকেট করতে চাই, তাহলে সেখানেও যদি আমি তাদের থেকে একটা রেসপন্স চাই, তাহলে তাকেও আমার দেওয়া লাগবে। ওই জায়গাটাকে আমরা কিভাবে কভার করতে পারি? আমি তাহলে আপনার এই কিছুক্ষণ আগে একটা গল্প বলি আর কি। আপনার কলিগ সাদিফ ভাই ছিলেন এখানে, তো আমি বলছিলাম যে আমাদের যে ট্রেনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের আগামী 6 তারিখে একটা ট্রেনার্স মিট হবে। তো বলছিলাম যে আপনাদের রকমারি অনেক বড় প্রতিষ্ঠান, রকমারির সঙ্গে বইয়ের কানেকশন ট্রেনার্সের সঙ্গে যায়, তাহলে একটা কাজ করেন আপনারা আমাদের এখানে স্পন্সর করেন কোনো একটা পার্টিকুলার ইয়েতে। তো সাদিফ ভাই তখন বলছিলেন ইয়েস আমরা তাহলে একটা গুডি ব্যাগ টাইপের কিছু একটা করতে পারি, যেখানে একটা বই দিয়ে আমরা কন্ট্রিবিউট করতে পারি। তাহলে হ্যাঁ, ইটস এ ভেরি গুড আইডিয়া। তো এখন রকমারি তাহলে যে এখানে বইটা যে দিবে বা এইরকম একটা যে চিন্তা করছে, অথবা কোনো একটা প্রিভিলেজ কোড দিতে চায়, তাহলে এটি তো একটা দেওয়া, রাইট? ব্র্যান্ডের অ্যাসপেক্টে বা কোম্পানির অ্যাসপেক্টে দিলে হবে কি, ওইখানে যে কজন ট্রেনার আছে তারা তো হচ্ছে কি জানলো ইয়াস রকমারি আমাদেরকে কন্ট্রিবিউট করেছে, অথবা রকমারি এই জিনিসটা আসছে, তার বাসায় গেল এটা, তো আলটিমেটলি সে তার ফ্যামিলি রকমারিকে জানলো, এট দ্য সেম টাইম রকমারির প্রতি সে ফ্যাসিনেটেড হলো। কারণ গবেষণায় আসে যে কোনো একজন মানুষকে আপনি কাস্টমার বানাইতে গেলে মিনিমাম 7টা টাচ পয়েন্টে কভার করতে হয়। 7টা টাচ পয়েন্ট। এখন 7টা টাচ পয়েন্ট কি জিনিস? আমি আপনাকে সরাসরি দেখে একটা প্রপোজাল দিলাম, ইটস আ ওয়ান টাচ পয়েন্ট। আপনি এইবার আরেকজন রেফারেন্স, আপনার কোনো বন্ধু আছে সেই কোম্পানিতে আমি ট্রেনিং করাইছি, তার কাছ থেকে একটু খবর নিলেন, এই ইফতি ভাই ট্রেনিং কেমন, ইটস আ সেকেন্ড টাচ পয়েন্ট। থার্ড ওয়ান হচ্ছে যে আমাকে আপনি অনলাইনে ইউটিউবের একটা ভিডিও দেখলেন, ইটস অ্যানাদার টাচ পয়েন্ট। আমি আপনাকে আলাদা করে পার্সোনালি কোনো একটা কন্টেন্ট পাঠাইলাম ইন ডেপথ দেখার জন্য, ইটস অ্যানাদার টাচ পয়েন্ট। এরকম 7টা অ্যাসপেক্টেড যদি আমি টাচ পয়েন্ট হয় এবং সেখানে মিনিমাম 7 ঘন্টার বেশি মানুষ ওইটা নিয়ে এঙ্গেজড হয়, তখন সেই শটটা শিওর শট হয় বা সেই কাস্টমার হয়ে যায় অটোমেটিক্যালি। তো আপনি যখনই এই ধরনের কোনো অ্যাক্টিভিটিতে যাচ্ছেন, গো গিভার টাইপের করে যাচ্ছেন, তাকে কোনো একটা গিফট দিচ্ছেন, তাহলে কি হচ্ছে যে সে তার বাসায় দেখছে প্রতিনিয়ত, তাকে কানেক্টেড হচ্ছে, আলটিমেটলি কিন্তু সে ফ্যাসিনেটেড হচ্ছে আপনার বইয়ের প্রতি। একটা এক্সাম্পল কিন্তু আমাদের এই পডকাস্টটা ইটসেলফ, কারণ এই পডকাস্ট দেখতে তো কারো টাকা লাগতেছে না। সো তার মানে এই পডকাস্ট দেখে যদি কেউ গুড ফিল করে, তাহলে কিন্তু রকমারির প্রতি তার একটা পজিটিভ ভাইব আসবে। ডেফিনেটলি। সো ইটস অলসো গিভিং। এবং সো ব্র্যান্ডের অ্যাসপেক্টে আপনি সেটা ডেফিনেটলি এইভাবে কাজ করবেন। আমাদের জন্য আমাদের সবচেয়ে যদি স্ট্রাইকিং গিভিং এর এক্সাম্পল বলেন, সেটা হচ্ছে অন্যরকম পাঠশালা নামে আমরা একটা ইউটিউব চ্যানেল চালাই। সো আমরা যখন বুয়েটে 2002 বা 3 এর দিকে হবে, তখন আমি সাথে আমার আরো 2-4টা ফ্রেন্ড মিলে আমরা ভাবলাম যে আমরা এই ফিজিক্স কেমিস্ট্রি যা পারি না কেন, এটা আমরা ভিডিও শুট করবো। তখন হচ্ছে ইউটিউবের জন্ম হয় নাই, কিন্তু আমরা সিডিতে এটা বার্ন করতাম, সিডিতে তখন সিডি প্লেয়ার ছিল, এবং আমাদের নিয়মটা ছিল যে এই সিডি গুলো আমাদের স্টুডেন্ট বা যাদেরকে আমরা দিব, শর্তই হচ্ছে এটার কোনো কপিরাইট নাই, এটার আইনে হচ্ছে কপি করো আইন। কপি করো মানে তোমাকে যে দিছি ফ্রি,
তোমার কাজ হবে অ্যাটলিস্ট আরো 2 জনকে এটা ফ্রি বিতরণ করা। আলহামদুলিল্লাহ এইভাবে বেশ এটা ছড়াইছিল। দেন যখন ইউটিউব আসলো, দেন তারও বেশ পরে বাংলাদেশ তো ইন্টারনেট পপুলার হওয়াটা আর একটু সময় লাগলো। প্রায় 2010 বা 12 দিকে আমরা ইয়েতে যাই, অনলাইনে যাই, এবং আমাদের উদ্ভাসের বেস্ট অফ দ্য বেস্ট টিচারদেরকে দিয়ে করা টোটাল সিলেবাসের সমস্ত ভিডিও অনলাইনে ফ্রি দেওয়া। তার মানে থিওরিটিক্যালি স্পিকিং উদ্ভাসে আপনার আসারই দরকার নেই। এন্ড ইউ নো হোয়াট, এইটা ধরতে পারেন যে আমার লাইফে আমি যতগুলো কাজ করছি, যদি সবগুলোর মধ্যে আপনি বলেন যে সবচেয়ে বেশি দোয়া আমি কোনটাতে পাই, দোয়া এবং মানুষের ভালোবাসা বা ইভেন আমাদের ব্র্যান্ডের প্রতি যে পজিটিভ, সেটা হচ্ছে অন্যরকম পাঠশালা। সায়েন্স পড়া আপনি যদি একটু খোঁজ নেন দেখবেন যে সবাই, মানে আমাদের অত চাকচিক্য ব্র্যান্ড নাই, ব্র্যান্ডিং নাই, বা ওটার হাইপ তৈরি করার আমরা কোনো কিছু করি না, বাট ট্রুলি উই ডেলিভার্ড ভ্যালু ওভার দেয়ার। এবং রকমারি তো আমরা লিটারালি লাখ লাখ না কোটির ঘরে হবে আমরা ফ্রি শিটস, মানে এই যে স্কুল কলেজের গেটে এমন অনেকে ওই যে যেটা আগের প্রশ্ন, ভাই আমার এত শীট বিতরণ করা যেটার মধ্যে খুব ক্রিটিক্যাল কনসেপচুয়াল জিনিস আমরা খুব ইজিলি ব্যাখ্যা করেছি, এইটুকু পড়ার পর তার মানে ওয়াও এটা তো অসাধারণ। হ্যাঁ, স্টিল আমি যদি বলি ফিজিক্যাল কোনো কিছু দেওয়ার আমার টাকা নাই, তাহলে আমি অনলাইনে দিই, আমি ইবুক বানাই দেই, আমি পিডিএফ বানাই দেই, এর জন্য এত খরচ যাচ্ছে না। ইভেন আমি ইউটিউবে যে ভিডিও বানাই দিলাম ওটা তো আমার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। রাইট। সো এক্সাম্পলস গুলা চারদিকে আছে, বাট আপনি যেটা বলছেন ফ্রেমওয়ার্কটা জানার ফলে কি হয়, চিন্তার জগৎটা, হ্যাঁ আমি হয়তো মানে ইনটুইটিভলি কোন একটা কিছু করি, বাট আমি যখন জানবো এটা সায়েন্স ব্যাকড, যে এটার পিছনে অনেক হিউজ আমার রিটার্ন পাওয়ার অনেকগুলো ওয়ে আছে বা অনেকগুলো রাস্তা দিয়ে যেতে পারি। ভাই আরেকটা সহজে মানুষ করতে পারে, বিশেষ করে যারা সেলসে আছে বা কোম্পানিগুলো আছে। আমার মানে এন্টারপ্রেনারশিপ নিয়ে এই যাবৎকালে প্রায় আমি 18,000-এর বেশি উদ্যোক্তাদেরকে ট্রেনিং করিয়েছি আপনার এসএমই ফাউন্ডেশনের থ্রুতে। তো সেখানে গিয়ে আমি কমন উদ্যোক্তাদের একটা প্রশ্ন করি যে ভাই আপনি যখন কারো কাছে কোনো কিছু বিক্রি করেন, মেমোর নিচে কি লেখা থাকে? তো বলে যে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, রাইট, কমনলি। তো আমি বললাম যে এটা পাইলেন কোথায়? তো বলে এটা তো যখন আমি ডিজাইন করছি ওরা দিয়ে দিছে। আচ্ছা, ও পাইলো কোথায়? বলে যে যুগ যুগ ধরে চলে আসছে। তো আমি বললাম যে আপনার কাছে কখনো মনে হয় না এরকম যে আপনি কোনো একটা মানুষের কাছে একটা প্রোডাক্ট কিনলেন, প্রোডাক্টের মধ্যে কোনো ডিফেক্ট হলো অথবা কিছু একটা হলো, এটা রিটার্ন নিয়ে গেলে ওই লোক যদি রিটার্ন না দেয় আপনার কাছে কেমন লাগবে? তখন না খুব খারাপ লাগবে। তাই যদি হয় তাহলে আপনার মেমোর নিচে কেন এটাকে আপনি লিখে রাখছেন? গবেষণা বলে যখন আপনি জিনিসটা তুলে দিবেন এবং এখানে উল্টো লেখা থাকবে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয়, সঙ্গে চা বা কফিও খাওয়ানো হয়, তাহলে মানুষের ট্রাস্টের জায়গাটা অনেক বেশি বেড়ে যায়। ইটস ওয়ান কাইন্ড অফ গিভিং, কারণ আপনি তাকে আলাদা একটা আস্থা দিচ্ছেন যে ভাই তুমি তোমার প্রোডাক্ট কিনো, কোনো ঝামেলা নাই, আসলো তুমি আমি আবার তোমাকে টাকা ফেরত দিয়ে দেবো এবার। এবং এই ঘটনার কারণে একটা এক্সাম্পল হচ্ছে, আমি আপনার নরসিংদী চেম্বার অফ কমার্স একবার ট্রেনিং করিয়েছি। সো ওইখানকার যারা ব্যবসায়ী তাদেরকে প্রশ্ন করার পর একজন পাওয়া গেছে যিনি বলে যে ভাই আমি লেখা নাই, বাট আমি বিক্রি করার সময় বলি যে আপনি আসলে কফি খাওয়াবো, আপনি এটা ফেরত নিয়ে চিন্তা করেন না, টাকা লাগলে টাকা দিয়ে দিব, মাল লাগলে মাল দেবো। তা ওনাকে তখন বললাম যে আপনার বিক্রি কেমন হয়েছে এখন? বলে অন্যরা যখন মাসি মারে আমি তখন বিক্রি করি, বিশেষ করে দুপুরবেলা। এই পরিমাণ কাস্টমার আমার বেড়ে গেছে। ইট মিনস আপনি যখনই কোনো একটা মানুষকে বিক্রি করছেন, যদি আপনি তার কাছ থেকে এই যে রিটার্ন পলিসি জায়গাটাও লিখেন একটু ডিফারেন্ট ভাবে, এটাও কিন্তু একটা দেওয়া। খেয়াল করে দেখবেন কোন মানুষ কিন্তু নেহায়েতে বিপদে না পড়লে সে কিন্তু রিটার্ন দিতে যায় না, কারণ এটা একটা হ্যাসেল, তার টাইম কনজিউম আছে, আর অনেক কিছু আছে। সো এখন এই সংখ্যাটা বড় যে 4-5% হয় বা 7% হতে পারে, খুব ম্যাক্স। এত পার্সেন্ট হবে না, আরো কম। তো 4-5% ধরেন। তো এই 4-5% এর মধ্যে আপনি কেন এই প্যারাটুকু নিতে চান না? এটা তো আপনার বিজনেসকে আরো 2-3 গুণ বাড়ায় দিতে পারে। তাহলে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয়, সঙ্গে চা বা কফিও খাওয়ানো হয়, এই মেন্টালিটিটাও কিন্তু রেসিপ্রোসিটি। ডেফিনেটলি আমাদের রকমারিতে আমরা এটা হ্যাপি রিটার্ন বলি, এটাকে যে হ্যাপিলি আপনি রিটার্ন করেন। এইখানেও যেটা বা ওই যে মানুষের আতঙ্কটা কোথায় কাজ করে, সে ধরে নিচ্ছে যে ভাই এটা লিখলে তো সবাই বোধহয় আমার প্রোডাক্ট রিটার্ন দিতে আসবে, আমার তো ব্যবসা ডুবে যাবে। এবং ওই যে একটু আগে বললাম নেগেটিভ গুলা মাথায় যেভাবে থাকে, একজন রিটার্ন দিছে, 2 জন দিছে, 3 জন দিছে, তার মাথায় তো ওইটাই ঘুরে ঘুরে দেখছেন ভাই ও রিটার্ন দিয়ে গেল, ও রিটার্ন দিল, বাট আরো যে কত লোক রিটার্ন দিল না। আমাদের রকমারিতে বোধহয় একটা রেকর্ড আছে, এক লোক 6 মাস পরে বই রিটার্ন দিছে। ও বাবা, 6 মাস পর? 6 মাস পর তো অ্যাকচুয়ালি পলিসিতে যায় না, কিচ্ছুতে যায় না, মানে হি ওয়াজ ক্রেজি লাইক। বাট আমাদের আমি শুনছি, আমি ঠিক আছে দিয়ে দাও, সমস্যা নাই। তো এখন ধরেন বিভিন্ন মিটিং এ যখন এরকম আলোচনা হয়, তখন এসে বলে ভাই ওই যে দেখছিলেন না 6 মাস পরে ফেরত দিছিল। হ্যাঁ, আমি বললাম ভাই এগেইন একই কথা, যে কয় পার্সেন্ট? হ্যাঁ, তো অনেকে আসলে ভয় পায়, বাট অ্যাকচুয়ালি এই ভয়টা আমি বলি যে কাটানোর তো সহজ বুদ্ধি হচ্ছে, দুনিয়ার ভিতরে এত থিওরি আছে, এত রিসার্চ আছে, সেগুলো দেখলে তো আমার কনফিডেন্সটা তৈরি হয়ে যাবে। সমস্যা হচ্ছে মানুষ তো পড়তেছে না, জানতেছে না, সে তার কমন সেন্স থেকে
রাইট। ব্যবসাটা করার চেষ্টা করতেছে। Add করতে আমার চান? কাছে মনে হয় যে মানুষ আসলে রেসিপ্রোকাল হইলে তার প্রত্যেকটা জায়গায় লাভ আছে। রেসিপ্রোকাল কিন্তু আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যেও দরকার। রাইট। কারণ আমি আমার যদি মিসেস চিন্তা করি, বাচ্চা চিন্তা করি, সেলসের তো আসল প্রত্যেকটা জায়গা জায়গায়, ফ্যামিলি। বউরেও প্রচুর। যদি কনভিন্স করতে না পারে বা বউ হাজব্যান্ড, তো ইটস এ ডিজাস্টার। বোথ আর রেসিপ্রোকাল। সো right. এই রেসিপ্রোকাল জায়গাটা থেকে আসলে এটা খুবই পাওয়ারফুল একটা ইনফ্লুয়েন্সিয়াল বিষয়। এবং যে ধরে ধরে যে টাকা গিফট না, আমি আর কি কি করতে পারি, নিজেকে নিজে প্রশ্ন করুক। করলেই দেখবেন যে অনেক জিনিস বের হয়ে গেছে, তার দেওয়ার মতো অনেক জিনিস আছে। এবং অনেক মানুষ যারা এতদিন বলতো ভাই আমার মাথায় আইডিয়া আসে না, আমি বলছি, ভাই এখন চ্যাট জিপিটির আমল, তুমি জিপিটির জিজ্ঞেস করো না, আইডিয়ার তো অভাব নাই, জাস্ট গেট দ্য আইডিয়া এন্ড ইমপ্লিমেন্ট। রাইট। না, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ইন্টারেস্টিং কনভারসেশন হচ্ছে মাশাআল্লাহ। তো আমরা যদি এখন তাহলে পরেরটাতে যাব, ডেফিনেটলি Okay, পরেরটা please. যেতে পারি। এটার এরপরে আরেকটা যে আমরা বড় ধরনের জায়গা আছে, কমিটমেন্ট এন্ড কনসিস্টেন্সি, একটা প্রিন্সিপাল বলছে। সো কমিটমেন্ট আর কনসিস্টেন্সি আসলে কি জিনিস? কমিটমেন্টের জায়গাটা তো এই যে আমি আপনাকে কোনো একটা জিনিস সঠিক দিব বলেছি, অথবা আমি বলেছি যে আমার যেমন এই জিনিসগুলো আছে, অথবা আমি এই কয়টা আপনার কাছে পাঠাবো, এটা টাইম ডিউরেশন, আমার ডিফারেন্ট কাইন্ডস অফ কথা, প্রত্যেকটা বিষয় কিন্তু একটা কমিটমেন্টের পার্ট। টাইমিং হতে পারে, আমার প্রোডাক্ট কোয়ালিটি হতে পারে, আরো অনেক কিছু, বা ইভেন আমার প্রাইসিং হতে পারে। সো এই কমিটমেন্ট বিষয়টা মানুষকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে। সেকেন্ড, কনসিস্টেন্সি একটা ফ্যাক্টর, এটার সঙ্গে পার্ট কনসিস্টেন্সি। সো কনসিস্টেন্সিটা কি, যে আপনি একটা ধারাবাহিকতা মেনটেন করা। আমরা বাংলাদেশে আসপেক্টে যেটা দেখি যে স্টার্টিংটা আমরা যখন করি তখন অনেক সুন্দর করে কোয়ালিটি অনেক জিনিস মেনটেন করি, বাট আফটার ফিউ মান্থস যখন আমার একটু গ্রো করলো, তখন কিন্তু আমার কনসিস্টেন্সির যে জায়গাটা, ধারাবাহিকতার যে একটা ভালো জায়গাটা, এটা কিন্তু অনেকেই আমরা ড্রপ ডাউন করে ফেলি। রাইট। আলটিমেটলি হয় যে মানুষের আস্থাটা কমে যায়। এবং কমিটমেন্টের যে জায়গাটা, ধরেন কিছুদিন আগে আমাকে একজন ফোন দিয়েছেন যে ভাইয়া আমি তো এইরকম একটা প্রোডাক্ট বিক্রি করি, সো আপনি কি এটা লাগবে কিনা। তো আমি ওনার সঙ্গে বললাম ইয়াস লাগবে, আপনি তাহলে আমাকে এটা পাঠিয়ে দেন। তো কবে আসতেছে? আগামীকালকে দুপুর 12টার মধ্যে পাবেন। তো সকালবেলায় উনি আমাকে ফোন দিয়েছেন পরের দিন, যে বলে যে ভাইয়া একটু টেকনিক্যালি চ্যালেঞ্জ হয়েছে, আমি 12টার মধ্যে তো দিতে বলেছিলাম, বাট 12টার মধ্যে আমার প্রোডাক্টটা যেতে পারবে না, মেবি একটু চ্যালেঞ্জ হবে, আগামীকালকে দিলে কি আপনার খুব বেশি চ্যালেঞ্জ হবে কিনা। দেন কিন্তু উনি আমাকে পরের দিন পাঠাইছেন, এবং সে কিন্তু আমাকে আগে ইনফর্ম করেছেন। রাইট। খেয়াল করে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ইনফরমেশনটা হয় না, এটা মিসিং। রাইট। বরং উল্টা ক্লায়েন্ট বলে যায় কি ব্যাপার, পাঠানোর কথা ছিল 12টা, আপনি এখনো দিলেন না কেন। দেন আলটিমেটলি কিন্তু তখন একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়। রাইট। তার মানে এই ধরনের কমিটমেন্ট বিষয়গুলোকে মেনটেন করলে মানুষ অনেক বেশি ইনফ্লুয়েন্স হয়, ধারাবাহিকতাটা মেনটেন করলে অনেক বেশি ইনফ্লুয়েন্স হয়। বাংলাদেশে আমরা কমনলি মানুষ হচ্ছে মাল্টিটাস্কার। আপনি বলবেন যে মাল্টিটাস্কার কি জিনিস, যে জায়গাটা গ্যাপটা হয় আর কি। আমরা যারা সেলসে কাজ করি অথবা আমাদের লাইফে যেটা হয় কিরকম, আমি একবার 2019 সালে ইয়েতে গিয়েছিলাম, আপনার কবি নজরুল ইউনিভার্সিটিতে, ওনাদের একটা বিজনেস ফেস্টে এজ এ স্পিকার গিয়েছি। সো সেখানে গিয়ে বললাম যে ভাই লাইফে হইতে হবে আপনার স্পেশালাইজড, একটা জায়গার প্রতি আপনার অ্যাটলিস্ট ফ্যাসিনেশন থেকে ওইটাতে আপনি কন্টিনিউ করেন। তো পিছনে বসে থাকা বিজনেস ফ্যাকাল্টির ডিন যিনি বলেন যে ভাই আমরা তো আর পোলাপানকে শিখাইতেছি যে মাল্টিটাস্কার হইতে হবে, মাল্টি ট্যালেন্টেড হইতে হবে, তোমাদেরকে অলরাউন্ডার হইতে হবে, এরকম একটা ভাইব দেই। তাই আমি বললাম স্যার থ্যাংক ইউ। তাহলে আমি স্টুডেন্টকে জিজ্ঞেস করি, আচ্ছা বলেন তো বাংলাদেশে অলরাউন্ডার এরকম কে, আপনাদের লাইফে অলরাউন্ডার হইতে চান? বলে যে ইয়াস। আচ্ছা বর্তমান অলরাউন্ডার কে এরকম কিছু? তো স্বভাবতই ভাইয়া যদি আপনাকে প্রশ্ন করি, একজনের নামই আসবে, সাকিব আল হাসান। নামের সাথে অলরাউন্ডার যুক্ত হয়ে আছে, অলরাউন্ড যুক্ত হয়ে আছে। তো সেখানে তাই হয়েছে। তো আমি এবার ওনাদেরকে বললাম আচ্ছা ভেরি গুড, তার মানে সাকিব আল হাসান ফুটবল খেলে, রাইট? ভাই না না ফুটবল খেলে না, উনি ক্রিকেট খেলে। না তাহলে সাকিব আল হাসান হকি খেলে? বলেন না হকি খেলে না, উনি ক্রিকেটই খেলে। ওকে তাহলে আপনি বলতেছেন শুধু ক্রিকেট খেলে? ওকে তাহলে উনি কিসের অলরাউন্ডার? ক্রিকেটের অলরাউন্ডার। ওই একটা জায়গায় তার কনসিস্টেন্সি সে মেনটেন করতেছে ক্রিকেটের মধ্যে। সে হয়তো বোলিং এ আছে, সে ব্যাটিং এ আছে, সে এটার মধ্যে আরো শিখছে, রাইট? তার মানে আমরা যারা আমাদের কোনো প্রোডাক্টকে নিয়ে কাজ করছি অর ডিফারেন্ট কাইন্ডস অফ সেলসে কাজ করছি, আমার যে কনসিস্টেন্সি জায়গাটা আমি কিন্তু ডাইভার্ট করে ফেলতেছি একের পর এক। কনসিস্টেন্সি যে মেনটেন করাটা সেই জায়গাটা করছি না, রাইট? আমার
একই প্রোডাক্টের সঙ্গে আমি যে ওরে ডালো বলতেছি, আবার যা বইও বিক্রি করতেছি, আবার ওইটা করতেছি, আবার এটা করতেছি, মানে একটা অ্যালাইনমেন্টের যে জায়গাটা, সেই জায়গাটা মেনটেন করছে। বাংলাদেশে আমার মনে হয় অলরাউন্ডের আইডিয়াটা আসছে বাংলা সিনেমা থেকে। আচ্ছা, আমি বিভিন্ন জায়গায় এটা বলছি, কারণ বাংলা সিনেমায় নায়ককে দেখানো হয় অলরাউন্ডার হিসেবে। সে Right. গানে ফার্স্ট, সে ক্লাসে পড়ালেখাতে ফার্স্ট, সে মারামারিতে ফার্স্ট। তো সেই Right. সিনড্রোমটা মনে হয় ঢুকে যায় আর কি। ঢুকে যায়। এবং বাংলাদেশের উদ্যোক্তারা বেশিরভাগ ফেল করেছে এই একসাথে। কনসিস্টেন্সির অভাব। ভাইয়া, কনসিস্টেন্সির অভাব অনেকগুলো অ্যাসপেক্ট। কনসিস্টেন্সি তো জাস্ট আমি হয়তো একটা বা দুইটা জিনিসকে এখানে তুলে ধরলাম। দেয়ার আর সো মেনি ওয়েজ। বইটা পড়লে ওনারা হয়তো এটা নিয়ে আরো অনেক অনেক ডেপথ জানতে পারবে যে কিভাবে আসলে কনসিস্টেন্সি মেইনটেইন করতে হয় তার বিজনেসে বা তার কমিউনিকেশনে। ইভেন ধরেন আপনি একজনের বর্তমানে ফেসবুক প্রোফাইল দেখলেও বুঝতে পারবেন যে সে আসলে কনসিস্টেন্ট নাকি কনসিস্টেন্ট না। ধরুন আপনি আমার প্রোফাইলে যদি ঢোকেন, আপনি হয়তো আমার প্রোফাইলে পাবেন সেলস বা সেলস লিডারশিপ রিলেটেড বা পড়াশোনা রিলেটেড, এরকম ধারাবাহিকভাবে আসতেছে একের পর এক। কিন্তু আমাদেরই আবার অনেক ট্রেনার আপনি পাবেন, সে কোনোদিন হয়তো বা সেলস নিয়ে কথা বলছে, কোনোদিন হয়তো বা সে আবার অন্য একটা আসপেক্টে চলে গেছে, তারপর আরেকটা জিনিস শেয়ার করছে, আবার সে অন্য জিনিসকে ঢুকাইছে। এই যে জায়গাটা, মানুষ যখন কনসিস্টেন্ট একটা লেভেল দেখে কন্টিনিউয়াসলি, তখন তার প্রতি যে একটা ইনফ্লুয়েন্স হওয়া বা আস্থার জায়গাটা তৈরি হওয়া, সেটা কিন্তু চেঞ্জেস গুলো হলে ওই জিনিসটা তৈরি হয় না। ওকে, বাট এরকম অনেকে প্রশ্ন করতে পারে না ভাই, যে একই লোক শালি সেলস নিয়ে কথা বলতেছে, তো মানুষ তো বিরক্ত হইতে পারে, হয় না, যে ভাই উনি পাইছেন কি, খালি একই ইস্যু নিয়ে কথাবার্তা বলেন। এটা কিভাবে আপনি অ্যানসার করেন? হ্যাঁ ভাইয়া, সেটাও অফকোর্স যেমন হয়। এখন সেক্ষেত্রে আপনার এই বৈচিত্র্যতাটা আপনার মধ্যে আনতে হবে। কিরকম, ধরেন আমি একজন সেলস ট্রেনার, রাইট? এখন সেলস লিডারশিপ নিয়ে লোকজন আমার অনেক ভিডিও শুনে, তো আমি যখন দেখলাম যে ইয়াস, আগে আমি নিজে নিজে ভিডিও করতাম, আমার নিজের অনেক কথা দিতাম, পরে চিন্তা করলাম ওকে, এটাকে কিভাবে চেঞ্জ করা যায়। তো মাথায় আইডিয়া আসলো, ওকে, বাংলাদেশে এখন মতো কোনো সেলস পডকাস্ট হয় নাই, তো আমি ডেডিকেটেড ভাবে একটা সেলস পডকাস্ট রান করলাম। এখন সেলস পডকাস্ট আমি একা কথা বলি না, অন্য এক্সপার্ট এসে কথা বলতেছে, তো মানুষ এখানে কিন্তু একটা ডিফারেন্ট টেস্ট পেয়েছে। দেখেন, আমি তো সেলস নিয়েই আছি, সেলস লিডারশিপ নিয়েই আছি, স্টাইলের ভিতরে চেঞ্জ, কিন্তু ধরনটাতে আমি পাল্টাইছি, রাইট? অন দ্য আদার হ্যান্ড, আমরা মাঝে মধ্যে ফ্রি ওয়েবিনার করছি, সেখানে তাদেরকে আমি কানেক্ট করছি সেলসের অ্যাসপেক্টে, মাঝে মধ্যে তাকে আমি একটা হয়তো সেলসের আর্টিকেল দিচ্ছি সেলসের অ্যাসপেক্টে, কোনো একটা মানে সমসাময়িক ঘটনা, সেখান থেকে সেলস কোন জায়গাটা হলো সেটাকে কানেক্ট করা হচ্ছে। সো আপনার ওই ডাইভার্সিটিটা তো আপনাকে তৈরি করতে হবে, কারণ আপনার এটার মধ্যে করলে এখনো হিউজ। ধরেন আমাদের এখনো দেখতেছি সামনে অনেকগুলো পাইপলাইনে আছে। আমি সেলস লিডারশিপ একাডেমি চিন্তা করছি, অলরেডি একটা কোর্স রান করেছি। দেন আমাদের একটা ম্যাগাজিন চিন্তা করছি, সেলস ম্যাগাজিন। বাংলাদেশে নাই সেলস ম্যাগাজিন, বাংলাদেশের সেলসের জন্য আলাদা এমন অনেক জিনিসই নাই। আমরা চিন্তা করছি সামনে ধরেন এমবিএ ইন সেলস আসবে। এটা আমি অনেকবার বলছি আমাদের অফিসের প্রোগ্রামে, মানে আমি যে বছরটা সেলস নিয়ে অনেক পড়ালেখা করি, তখন তো আমার আসলে মানে আইডিয়াটা, আই ফেল ইন লাভ উইথ সেলস। বাংলাদেশ সেলস নামে কোনো ডিপার্টমেন্ট নাই, এবং মনে করতেছে লোকজন যে সেলস এটা শেখার কিছু নাই। মানে দিস সো প্যাথেটিক, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যালও বলবো, এন্ড সো মানে কি বল, খুবই সফিস্টিকেটেড একটা সাবজেক্ট। কোর জায়গাতে হ্যাঁ, মানুষের সাইকোলজি, যে হাউ আই ক্যান ইনফ্লুয়েন্স আদার্স, রাইট? তো আমি ওই জায়গাটাতে আরেকটা অ্যাঙ্গেলও প্রশ্ন করতে চাই, যে একটা তো হচ্ছে বিজনেসের জায়গা থেকে, ব্র্যান্ড যদি কনসিস্টেন্ট হয়, ব্র্যান্ড যদি তার কমিটমেন্ট রাখে, তো লট অফ পিপল তারা ইনফ্লুয়েন্সড হবে, রাইট? পার্সোনাল জায়গা থেকে যদি, মানে প্রত্যেকটা জায়গায় তো আবার পার্সোনাল, যে ওয়ান টু ওয়ান, সেখানেও যদি আপনি এক্সাম্পল বলেন যে এটা কিভাবে হেল্প করে। কমিটমেন্টের জায়গাটা কিন্তু আপনার ফ্যামিলি থেকে অনেক বড় একটা জায়গা। ধরেন আমি আমার মিসেসকে বললাম যে আজকে 7টায় আমরা বেরোবো, এখন আমি বললাম যে 7টার সময় বেরোবো, কিন্তু আমি আসি বাসায় 9টায়। আমি 9টায় আসতেও পারি। কনসিস্টেন্টলি যদি এরকম লেট করি তাহলে হয় না? কনসিস্টেন্টলি আই ব্রেক দ্য কমিট। সো ওই যে জায়গাটা, তার মানে সে কিন্তু সেখানেও তার আস্থার জায়গাটা হারাচ্ছে। আপনি ধরেন 7টার সময় আপনি না যাইতে পারেন, হইতে পারে, তো আপনি আর্লি তাকে একটু ফোন দিয়ে বলে দেন, তখন আপনার মিসেস আপনার প্রতি যে একটা আস্থার জায়গাটা তৈরি হবে বা ইনফ্লুয়েন্সড হবে, আপনি যদি সেটা না করে ওই কাজটা করেন তাহলে তো হচ্ছে না। তো এটা তো আপনার ব্যক্তি লাইফে আরো অনেক অনেক বেশি প্রভাব ফেলে। এটা অবশ্য মানুষের জন্য আন্ডারস্ট্যান্ডেবল, যে আমি যদি কমিটমেন্টের বিষয়ে খুব স্ট্রং হই, সো পিপল উইল লাভ মি, আমার উপর ডিপেন্ড করতে চাইবে, আমার কথা বিশ্বাস করতে চাইবে। গবেষণা বলে ভাইয়া, আপনি যদি কারোর সঙ্গে কমিটমেন্ট মেইনটেইন করেন, তাহলে তার সাথে সম্পর্কের লেভেল বা তার সঙ্গে তার ট্রানজ্যাকশন লেভেলটা প্রায় 3 গুণ বাড়ে, 3 টাইমস বেশি হয়, রাইট? কিন্তু এই যে প্রশ্নটা হচ্ছে যে ভাই, কমিটমেন্ট মেইনটেইন করা তো অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ, কষ্ট। যেমন যে ওই লোকটা যে 12টার সময় ডেলিভারি দেওয়ার কথা, সেই কমিটমেন্ট রাখতে গেলে মেবি তার জন্য হয়তো 3 গুণ খরচ করলে, এক্সট্রা লোক নিলে হয়তো সম্ভব ছিল।
সো লট অফ টাইম আমাদের এরকম সেলফ ডিসিপ্লিন নাই। আমি আগে থেকে সেই প্রিপারেশন নেব, আমি আগে থেকে সেই বলে রাখবো যে আমার এরকম জিনিসটা একটু ইয়ে হতে পারে। যেমন গতকালকে আমি এরিস্টো ফার্মাতে আমার একটা মিটিং ছিল টপ টায়ারের মানুষদের সঙ্গে, ম্যানেজারের সঙ্গে। সো ওইখানকার যিনি ইডিএইচআর মনীষ স্যার, মনীষ স্যার আমাকে বললেন যে ইফতি আপনি 12টার সময় আসবেন, বাট যেহেতু আমি আপনার সঙ্গে ডিএমডি ডিরেক্টর আর অনেকের সঙ্গে একটু কানেক্ট করাবো, একটু সময় নিয়ে আসেন যেন 2টা 2:30 বেজে গেলে আপনার জন্য খুব টাফ না হয়। তার মানে উনি কিন্তু আমাকে আগে একটা সিগন্যাল দিয়েছেন যে আপনি আসলেও কিন্তু দেরি হবে। দিস অলসো কমিটমেন্ট। অথবা আমি যদি এখানে আসতাম, আমি এটার সঙ্গে বাজানো যদি আরেকটা আবার মিটিং রাখতাম, তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যেতাম। তো উনি যদি আমাকে ইনফর্ম না করতেন তাহলে কিন্তু আমি বিপদে পড়তাম, বিকজ আমার আরেকটা মিটিং ছিল। সো এই যে জায়গাটা আমি যদি আগে থেকেই তাকে অ্যাওয়ার করে ফেলি, তাহলে কিন্তু আমার কমিটমেন্টের জায়গাটা মিস হচ্ছে না। দুই একবার মিস হইতেই পারে, মানুষ তো আমরা। তো সেক্ষেত্রে আমি আগে থেকে তাকে বলে দিব কেন শেষ, আগে থেকে অ্যাওয়ার করবো। এমন যেন না হয় যেন সে ফোন করার পর আমি বলতেছি, সেটা যেন না হয়। দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, সো এটা ভাই আমার কাছে মনে হয় খুবই ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল। আমরা হয়তো পরের কোন আরেকটা ইয়েতে যেতে পারি। হ্যাঁ, ওকে, আমরা যদি পরেরটাতে যাই। রাইট, এরপরে একটা খুব পাওয়ারফুল পার্ট আছে, সেটা হচ্ছে আপনার লাইকিং। দিস ইজ আ গ্রেট অ্যানাদার পার্ট। লাইকিং বলতে বোঝায় ইন্ডিভিজুয়াল জায়গাটাকে এখানে মেইনলি ফোকাস করে আর কি। ধরেন এখানে শুনতে একটু খারাপ শোনায়, বলে যে ফিজিক্যাল স্ট্রাকচার এটা মানুষকে পছন্দের তালিকায় আসে। এখন ফিজিক্যাল স্ট্রাকচার বলতে শুধুমাত্র কিন্তু ফিজিক্যাল স্ট্রাকচার না, এখানে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ড্রেস কোড, তার স্মাইলিং ফেস, তার ওয়ে অফ মুভমেন্ট, ওয়ে অফ এক্সপ্রেশন, দেয়ার আর সো মেনি থিংস, হেয়ার স্টাইল, আমি দাড়ি কি কেটে আসলাম নাকি দাড়ি রাখলাম, রাখলে কি সুন্দর করে রাখছি নাকি রাখি নাই, এই টোটাল বিষয়গুলো তার লাইকিং এর সঙ্গে কানেক্টেড হয় উইথ দ্য ক্লায়েন্ট। তো মানুষ সেই সকল মানুষকে পছন্দ করে যারা একটু পরিপাটি থাকে, মানুষ সেই সকল মানুষকে পছন্দ করে যারা কিনা একটু স্মাইলিং ফেস থাকে, মানুষ সেই সকল মানুষকে পছন্দ করে যারা একটু নমনীয় হয়, যারা হয় মানে উনি ধরেন ভর্তা পছন্দ করে আপনিও ভর্তা পছন্দ করছেন, উনি চটপটি পছন্দ করে আপনি চটপটি পছন্দ করছেন। এই যে জায়গাটা, তো লাইকেবল হওয়ার ক্ষেত্রে তো সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে যে এক একটা মানুষ এক এক রকম পছন্দ করে। ফর এক্সাম্পল, আপনি 1-to-1 কমিউনিকেশনেই যদি চিন্তা করেন, তো কেউ যদি ধরেন এলোমেলোই থাকে, ছেঁড়া জিন্স পরে, তারপরে বলে হিপি টাইপের, তাহলে সে তো এইটাই পছন্দ করে। তাহলে তার সাথে যাওয়ার সময় কি তাহলে আমি হিপি হয়ে যাব? আবার যে একদম সুটেড বুটেড থাকে তার সাথে কি আমি তাহলে সুটেড বুটেড হয়ে যাব? অথবা যে ধরেন হচ্ছে দাড়ি টুপি রাখছে, তাহলে তার সাথে মিটিং করার সময় কি আমি টুপি পরে যাব? তাহলে আমার কি কোনো ক্যারেক্টার থাকবে না, পার্সোনালিটি থাকবে না? আমি কি তাহলে সবাইকে খুশি করে বেড়াবো? অলরাইট, লাইকিং এর মধ্যে আমাদের ট্রেনিং আমরা আসলে দুইটা বিষয়কে খুব ক্লারিটি আনি আর কি। একটা লাইকিং যেটা বাংলাদেশে কমনলি হয়, পরেরটা কম হয়, একটা হয়। সো কোনটা হয় সেটা হচ্ছে ধরেন সোহাগ ভাই আমার কাস্টমার, সো সোহাগ ভাই যা পছন্দ করে আমি সোহাগ ভাইকে গিয়ে সেই অনুযায়ী প্রেজেন্ট করার চেষ্টা করি। এটার অফকোর্স এটার একটা ভালো দিক আছে, কিন্তু অতিরিক্ত হইলে ভালো না। এটা হলো এক ধরনের লাইকিং, যে আপনি যা চান আমি আপনার মতো করে করবো, আপনাকে আমি প্রশংসা করলে আপনি খুশি হন আমি প্রশংসা করবো, আপনি টুপি পরলে খুশি হন আমি টুপি পরবো, আপনি পাঞ্জাবি পরলে খুশি হন আমি পাঞ্জাবি পরবো। এটা এক ধরনের কনসেপ্ট, ইয়েস এটা কাজ করে। অন দ্য আদার হ্যান্ড সবচেয়ে বেশি কাজ যেটা করে সেটা হচ্ছে আপনি আমার ক্লায়েন্ট, কিন্তু আমি যা পছন্দ করি আপনিও তাই পছন্দ করেন, এই সিমিলারিটি মিলাইতে পারলে তখন এটা ওইটার থেকে প্রায় 3 গুণ বেশি কাজ করে। কিরকম? পছন্দের জায়গা তো শুধুমাত্র মানে একটা দুটার মধ্যে লিমিটেড, মানে আমাকে খুঁজে বের করতে হবে। ধরেন আপনাকে যদি প্রশ্ন করি ভাই বলেন তো ব্রাজিল না আর্জেন্টিনা কোন দল সাপোর্টার আপনি? হ্যাঁ, মানে ধরেন কোন একটা বলেন, আপনি ধরেন না যে কোন একটা বলেন, एग्जांपल আপনি বলেন। আমি আর্জেন্টিনার, আপনি আর্জেন্টিনার সাপোর্টার, আমি অবশ্য ফুটবল অত ফ্যান না না, ওকে কোন রকম আপনি তারপর আর্জেন্টিনার সাপোর্টার, আমিও আর্জেন্টিনার সাপোর্টার, আমি বাতিস্তুতার খেলা দেখি অনেক আগে থেকে, আমিও ভক্ত। আচ্ছা, তার মানে দেখেন এই যে আপনি আর্জেন্টিনার কিছুটা হলো সাপোর্টার, আমি আর্জেন্টিনার সাপোর্টার, তার মানে কিন্তু আমার আর আপনার সঙ্গে একটা মিল তৈরি হলো, কমন। হ্যাঁ, মানে যেমন কমন হয়ে জিজ্ঞেস ভাই আপনার বাড়ি কোথায়, যদি মিলানো যায় নিজে না মিললো, ভাই আমার তো অফিসের মুখ আছে তার বাড়ি তো ভোলা, তাই না? রাইট, আমি বললাম আমি তো ভোলাতে গেছিলাম ম্যাথ অলিম্পিয়াডে। রাইট, বলেছেন ভাইয়া। অন দ্য আদার হ্যান্ড আমি যদি আপনার প্রশ্ন করি, ধরেন কুয়াকাটা নাকি কক্সবাজার কোনটা পছন্দ আপনার? কুয়াকাটা যাই নাই, ওকে, সাগর না পাহাড় কোনটা পছন্দ ভাইয়া? ব্লেন্ড, যেখানে সাগর দুইটাই দেখা যাবে। ওকে, আপনি তাহলে এবার ডিফারেন্ট। আইসক্রিম তো নিশ্চয়ই মাঝে মধ্যে খান, তো আইসক্রিমের মধ্যে ভ্যানিলা না ম্যাঙ্গো? ম্যাঙ্গো। ওকে, আসে না না মিলছে, কেন মিলবে না? ম্যাঙ্গো, আমারও খুব ম্যাঙ্গো ফ্লেভার পছন্দ। অনেকের হয়তো ভ্যানিলা পছন্দ হতে পারে, বাট আমার ম্যাঙ্গো ফ্লেভার পছন্দ। ভ্যানিলা পছন্দ, আমার পছন্দ, ডাবল সানডে পছন্দ। ডাবল সানডে পছন্দ। রাইট,
এই যে দেখেন, তার মানে আমি আমার ক্লায়েন্টের সঙ্গে বের করার জন্য 1000টা অ্যাসপেক্ট বের করতে পারবো। রাইট। আমি অথর নিয়ে বের করতে পারি, বই নিয়ে বের করতে পারি, মুভি নিয়ে বের করতে পারি, ক্রিকেট প্লেয়ার নিয়ে বের করতে পারি, দেশ নিয়ে বের করতে পারি, আমার রাজনীতি নিয়ে বের করতে পারি, সমসাময়িক অনেকগুলো বিষয় নিয়ে বের করতে পারি। দেয়ার আর সো মেনি অ্যাসপেক্টস যেটাতে আপনি তার লাইকিং এর জায়গাটাকে করতে পারেন। তো এখানে যে জিনিসটা বলা হয় যে আমার যেটা পছন্দ, কাস্টমারের ওই রকম পছন্দটা খুঁজে বের করে ডিউরিং কনভারসেশন ওই জিনিসটাকে হাইলাইট করলে তখন হয় কি দুজনই কথা বলতে অনেক মজা পাবেন। হ্যাঁ, হ্যাঁ। ধরেন আমি যদি এখন আর্জেন্টিনা নিয়ে একটু ডেপথ ঢুকে আপনি কিন্তু বলতে পারবেন, বিকজ আপনি এটা জানেন, রাইট? সো এই যে জায়গাটা, তখন কথা বললে ওই লোকটা ইনফ্লুয়েন্সার, উনি তো আমার গোত্রের লোক। না এক্স্যাক্টলি, মানে আমি প্রশ্নটা এই জন্যই করছি, কারণ অনেকে এই অল্প একটু শুনেই মনে করে যে ভাই তাহলে তো আমার কোনো ক্যারেক্টার থাকলো না, হ্যাঁ, Right. তার মতো করে আমি সাজবো। Right. আমার ক্ষেত্রে আমি দেখছি সেটা হলো যে আমি যদি আমাকে এক্সপ্যান্ড করি, Right. মানে কমন পয়েন্ট বাড়ানোর জন্য এক্সপ্যান্ড করা বলতে কি বোঝায়? ফর এক্সাম্পল, আমার ধরেন ক্রিকেট নিয়ে কথা গসিপ করার মতো, কথা বলার মতো ম্যাটেরিয়াল আছে বা আমি ইনফরমেশন জানি। আমি ধরেন হেলথ নিয়ে কথা বলা, আমি বোঝাচ্ছি না, Right, একজন যে customer, right. হেলথ নিয়ে কথা বলার মতো তার নলেজ আছে, তার ওয়েদার নিয়ে কথা বলার মতো, তার মেবি পলিটিক্স নিয়ে কথা বলার মতো, যদি পলিটিক্স সেনসিটিভ, বাট সেনসিটিভিটি যদি মিলানো যায় তাহলে তো আরো মিলে গেল। মজা। তো আমার যদি অনেক বেশি জায়গায় কথা বলার মতো নলেজ থাকে, তাহলে যে কোনো একটা না একটা কিন্তু আমি Connect হবে। কানেক্ট করে ফেলতে পারতেছি। তার মানে Definitely. কিন্তু জিনিসটা এটা না আমার পার্সেন্টেজে আমাকে নষ্ট করতে হচ্ছে, রেদার আমাকে এক্সপ্যান্ড করতে হচ্ছে নিজেকে, Definitely, ভাই। আমার এক্সপেরিয়েন্স, আমার নলেজ, সো দ্যাট আমি কিন্তু আরেকজনের সাথে খুব ইজিলি কানেক্ট করতে পারবো বা সে আমাকে লাইক করবে। Absolutely, দেখেন আমি আজকে সকালবেলা মিশুকে ফোন দিছি যে মিশু ভাই ড্রেস কোড কোনটা করবো? আমি ইউজুয়ালি তো পডকাস্টে আমার টাইটি পরা থাকে অন্যরকম। তো মিশু বলছে ভাই এটা কোনো ইয়া নাই, আপনি যেটা খুশি সেটা পরে আসেন। তো আমি রিয়ালাইজ করলাম যে সোহাগ ভাই সাধারণত পাঞ্জাবি পরে। আমি লাস্ট যতবার দেখছি উনি না, পাঞ্জাবি আমি পরে এটা থাকেন। খেয়াল করতেছিলাম যে হ্যাঁ। পাঞ্জাবি পরতে আপনি লাইকিং যখন বলতেছেন তখন আরো বেশি ভাবতেছিলাম। সো আমি দেখলাম যে সোহাগ ভাই পাঞ্জাবি পরে। তো আমি চিন্তা করলাম যে পাঞ্জাবি কিন্তু আমার অনেক পছন্দের একটা পোশাক। আমি যখনই আমার ফ্যামিলিয়ালি কোনো প্রোগ্রাম হয় আমার অনেকগুলো পাঞ্জাবি, এবং আমি বাইরে টেশনে পাঞ্জাবি পরি। শুধুমাত্র আমার যখনই ট্রেনিং এ যাই তখন আমি সুটেড বুটেড, বাট যখন আমি ফ্যামিলিয়াল কোনো গ্যাদারিং এ থাকি তখন আমি ম্যাক্সিমাম সময় পাঞ্জাবি পরি, এবং আমার খুব খুব ভালো লাগে। এবং আমার অনেকগুলো ডিফারেন্ট টাইপস অফ, দেখছেন আমি পাঞ্জাবির সঙ্গে আলাদা করে একটা ইয়ে আছে। সো এই যে জায়গাটা, তখন মনে হলো যে ওকে সোহাগ ভাই পাঞ্জাবি পড়তেছে, আমি পাঞ্জাবি পড়তেছি, আজকে আমার একটা জিনিসও ভালো লাগতেছে, পাঞ্জাবি আমি পরবো অনেকদিন পরে। এবং আমি অনেক পডকাস্ট করছি কিন্তু আমার পাঞ্জাবিতে করা হয় না, এটা একটা ডিফারেন্ট হবে, ভালো লাগছে, দেন আমি কিন্তু ওই জিনিসটাকে মেইনটেইন করে চলে আসছি। এবং আমি নিশ্চিত আমি এরকমটা দেখাতে আপনার কিছুটা হলেও মানে এটা সাবকনশিয়াসলি হলে একটা ফিল হয়, ইজি ফিলিং হয়। হ্যাঁ, সেই ওইটা একটা ইনফ্লুয়েন্সের জায়গা আছে ভাইয়া। এনিথিং টু এলস এই জায়গাটা, লাইকিং এর জায়গাটা? না, এই জায়গাটা জাস্ট একটাই মেসেজ, সেটা হচ্ছে যে আপনি কাস্টমারকে মানে তার জন্য মেকি হয়েন না। মানে আমরা এটা আমাদের ট্রেনিং এ বলি যে আমি যখনই কাস্টমারকে কিছু করতে যাই তার পছন্দের জন্য, তখন আমার মধ্যে একটা মেকি ভাব আসে, আর্টিফিশিয়ালিটি চলে আসে। সো এই আর্টিফিশিয়াল না হয়ে রেদার আপনার কোন জায়গাটাতে পছন্দ, ওনার কোন জায়গাটা পছন্দ, এটাকে একটু ওপেন করেন, এটা খুঁজে বের করে তখন দুইজনেরটা যখন ম্যাচ করবে, এটা ইন্টারনাল একটা ড্রাইভ আসবে যেটা আপনাকে অন্য লেভেলে ইনফ্লুয়েন্স করবে। রাইট। সো আমরা তাহলে কিন্তু সোফার আমরা তিনটা রেসিপ্রোসিটি কভার করছি, লাইকিং কভার করছি, আর এটা কোনটা কভার করলাম? কমিটমেন্ট এন্ড কনসিস্টেন্সি। সো এরপরে অথরিটি আছে, সোশ্যাল প্রুফ আছে। আমরা সোশ্যাল প্রুফ নিয়ে যেতে পারি। সোশ্যাল প্রুফ, হ্যাঁ, এটা মানুষজন বোধহয় ইজিলি বুঝতে পারবে নাকি? প্রচুর দেখে তো। প্রচুর দেখে। সোশ্যাল প্রুফ হচ্ছে আরেকটা প্রিন্সিপালের জায়গা মানুষকে ইনফ্লুয়েন্স করার জন্য। সো হোয়াট ইজ সোশ্যাল প্রুফ? অডিয়েন্সটা খুব সহজে বুঝে ফেলবে যেটা বললে। বাংলাদেশে একটা সময় আপনার পাখি ড্রেস খুব বিখ্যাত ছিল। কেন? ইন্ডিয়ান কোন একটা সিরিয়ালে পাখি নামক কোন একটা নায়িকা একটা ড্রেস পরছিল, বাংলাদেশে এটা মানুষ আবার সমানে এটাকে পাখি ড্রেস পরছে, কয়েকটা পোলাপান আবার একটু ব্যাডলি পাখি ড্রেস কিনতে না পেরে সুইসাইড করতে, এরকম হয়, ঘটনা ঘটছে। তার মানে বাংলাদেশের মানুষ তাহলে পাখি ড্রেস পরতে চাইলো কেন? মানুষ সোশ্যালি ইনফ্লুয়েন্সড হয় উইথ সেলিব্রিটি, লাইক সেলিব্রিটিরা আসলে কি করছে, সেজন্যই কিন্তু দেখবেন এখন ইনফ্লুয়েন্সিয়াল মার্কেটিংটা তো বেড়ে গেছে। রাইট। কোন একজন ইনফ্লুয়েন্সারকে দিয়ে আমরা মার্কেটিং করাচ্ছি। ও রাইট, এই যে বইয়ের নাম ইনফ্লুয়েন্স, এবং মানুষকে ইনফ্লুয়েন্সার শব্দটা আসলে খুব পরিচিত আর কি। সো এই যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, সো এই জিনিসটা তৈরি হয়েছে আসলে সোশ্যাল প্রুফকে ফোকাস করে। আমি যদি আমার একটা বাস্তব গল্প বলি তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে মালয়েশিয়াতে আমি পিএইচডি করি। সো 2022 সালের রমজান মাসের
সবে কদরের দিন। তো আমরা ওই দিন রাতে প্রায় 6 জন মিলে চিন্তা করলাম যে আজকে কুয়ালালামপুর সিটিটা ঘুরবো। তো যথারীতি সবাই বেরিয়েছি একই রকম ড্রেস পরে। তো হঠাৎ করে রাত বাজে তখন 3টা কি 3:30, তো মনে হলো যে আমরা কফি খাবো। তো স্টারবাকসে ঢুকছি। তো ঢুকে আমি একটা কফি অর্ডার দিয়েছি, যেটা হচ্ছে আইস ব্লেন্ডেড কফি খেয়ে আমি ইউজুয়ালি এখানে ঢুকলে। তো আইস ব্লেন্ডেড কফি ওরা তো এর মধ্যে নাম লিখে দেয়, ইফতি নাম লিখে দিবে। তো লিখে দিল। তো আমার সঙ্গে বাকি 5 জন বলে যে, ইফতি আপনি কোনটা নিচ্ছেন? আমি বললাম এইটা। তো বলে যে, আমি তো অন্য সময় এটা খাই, যেহেতু আপনি এটা খান এটা মনে হয় ভালো, নাইলে আপনি এটা খাইতেন না, এই আমাকে এটা দেন। তো পরের জন বলে যে, আচ্ছা তোমরা দুজন যদি এটা নিচ্ছ আমাকে এটা দাও। আমার তার মানে আমি যখন একটা নিলাম বাকি 5টা সিমিলার হয়েছে। তার মানে আমাকে বাকিরা ফলো করলো। সিমিলারলি কোনো একটা দোকান থেকে দেখবেন আপনি একটা শার্ট কিনলেন, আপনার বন্ধু মহলে এটাকে বললো, যারে শার্টটা তো সুন্দর, তুমি কোথায় কিনছো? বললো অমুক জায়গা থেকে কিনছি। এই যে তখন কিন্তু সে আবার সেখানে চলে যাচ্ছে, এই যে ইনফ্লুয়েন্স হচ্ছে। তার মানে এটা সাধারণত যে ঘটনাটা ঘটে যে সোশ্যালি যে সকল মানুষরা কিছুটা এস্টাবলিশড অথবা একটু ক্ষমতাধর অথবা সেলিব্রিটি, এই সকল মানুষকে অন্যরা ফলো করে। সো আপনার প্রোডাক্ট যদি ওই সকল কোনো মানুষের কাছে বিক্রি করতে পারে, সেই মানুষদের বিষয়গুলোকে যদি সুন্দর করে তুলে আনা যায় যে ইয়েস আমি কিন্তু শখ ভাইয়ের কাছে আমার বই বিক্রি করছি, দেখবেন ছবি দেয় আবার। সো দিস ইজ সোশ্যাল প্রুফ যে ইয়েস আমার কাছে এরকম ব্যাপারটা হয়। এট দ্য সেম টাইম অনেক কোম্পানি দেখবেন যে সাকিব আল হাসান বলেন, তামিম বলেন, তাদেরকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানায়। এই যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানায় তার সোশ্যাল প্রুফটাকে এস্টাবলিশ করার জন্য, ইয়েস আমার কোম্পানি কিন্তু অমুকে হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। রাইট, এই যে জায়গাটা, দিস ইজ সোশ্যাল প্রুফ। তো এই বাট টাইপের এই যে রিভিউ এর যে পুরো একটা জগৎ, যে আমরা রিভিউ দেখে ইনফ্লুয়েন্সড হই। রাইট, রেস্টুরেন্টে গিয়ে আমরা হয়তো গুগলে সার্চ করে দেখতেছি কে কি লিখছে। রাইট, এটা সোশ্যাল প্রুফ। এখন অনলাইনে আপনি কোনো জিনিস কিনতে গেলে আগে দেখতেছেন রিভিউ দেখতেছেন কেন? যে আচ্ছা আরেকজনে কিনছে কেমন ছিল, ওটা দেখে আমি কিনবো। সামাজিকভাবে কোনো একটা প্রুভেন আছে এরকম ট্র্যাক দেখে দেন আপনি কিনছেন। হ্যাঁ, যেমন আমার ক্ষেত্রে হয় যেটা আননোন জায়গায় গেলে আমি দেখি কোন রেস্তোরাঁয় ভিড় আছে, আমি জানি এটা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা ডিফিকাল্ট, যে কারণে আমি মনে করি যে না, এই সোশ্যাল প্রুফ এটা ভালো। সোশ্যাল প্রুফ এত লোক খাচ্ছে তার মানে নিশ্চয়ই এটা ভালো। রাইট, ইভেন দেন মানুষ সোশ্যাল প্রুফ আর বিভিন্ন অ্যাসপেক্টে নেয়। ধরেন আপনি দেখবেন এখন তো অনলাইন গুলোতে আরো অনেক আধুনিক হয়ে গেছে, আরো ডিজিটালাইজড হয়ে গেছে। একটা ওয়েবসাইট থেকে আপনি কোনো একটা পণ্য কিনলেন আপনার আইডি থেকে, ওইখানে কিন্তু একটা ডেটা থাকে এবং আপনি আমার সাথে কানেক্টেড সামহাউ, আমি আপনাকে চিনি। এখন ও তো অ্যালগরিদমের মধ্যে আমাকে ফেলে দিছে, তো আমি ওই ওয়েবসাইটে ঢোকার পরে আমাকে শো করতেছে এটা কিন্তু সোহাগ ভাই এখান থেকে কিনছে। তো এই যে সোহাগ ভাই কিনছে যখন আমি দেখলাম, ইট মিনস এটা ভালো কিছু না, সোহাগ ভাই কিনতো না, দেন আমি আবার সেখানে ইনফ্লুয়েন্সটা কিনছি। দিস ইজ সোশ্যাল ইনফ্লুয়েন্স বা সোশ্যাল প্রুফ আমরা যেটাকে বলি। তার মানে এটাতে আমি যদি আগাইতে চাই, করণীয় হচ্ছে এটা। প্রথমত হচ্ছে যে যারা আমার মানে একটু প্রভাবশালী কাস্টমার, এদেরকে বিক্রি করলে সেই জিনিসগুলোকে তুলে ধরা। বাট এই ক্ষেত্রে হয় না যে সোশ্যাল প্রুফের ক্ষেত্রে যখন মানুষ খুব ইনফ্লুয়েন্সড হয়ে গেল যে সোশ্যাল প্রুফ, তখন তো সে ফেক ক্রিয়েট করার জন্য ফেক রিভিউ, ফেক সামথিং। তো এটার বিষয়ে আপনি অ্যাকচুয়ালি কি বলবেন? আর দ্বিতীয়ত এই ধরনের জিনিস কি ব্যাকফায়ারও করতে পারে কিনা? জি ভাইয়া, বাংলাদেশে তো এটা আসলে অ্যাভেলেবেল ঘটনা যে হয়তোবা আপনি হয়তোবা পাবেন। অনেক সময় হয় যে আপনার কাছে অনেক কোম্পানি পাঠিয়ে দিচ্ছে কোনো একটা গিফট, পাঠিয়ে দিয়ে বলে যে ভাই আপনি একটু এটা আমাকে লিখে দিন, বিকজ সেটাকে ক্যাশ করতে চায়। আমার কাছে এরকম ভুরি আসে। তো আমি যেটাকে মনে করি যে ইয়াস এটাকে আসলে প্রমোট করা যায়, বিকজ এটা একটা প্রবলেম সলভিং জিনিস, দেন আমি এটাকে পোস্ট করি, আদারওয়াইজ আমি করি না। এবং ওনাকে বলি যে ভাই দয়া করে আমাকে আর পাঠাবেন না প্লিজ, বিকজ আমি এই জায়গাটা চ্যালেঞ্জ হচ্ছে, কারণ আমি বুঝতেছি যে ওনার ইন্টেনশনটাই হচ্ছে উনি এটাকে অন্যভাবে ক্যাশ করতে চাচ্ছে। সে তো প্রিন্সিপাল 1 খাটাচ্ছে আপনাকে, রাইট, খাটাচ্ছে ওটার জন্য, কিন্তু আমি তো দেখতেছি সে আসলে আমাকে অন্যভাবে ইউটিলাইজ করার জন্য কাইন্ডটা ঘটাচ্ছে। তো ওই জায়গাটা থেকে তখন আমরা নিজে সেভ হই। বাট এখানে এই জিনিসটা আসলে কখনো ভালো ফিল দেয় না। মানে মজার ব্যাপার হচ্ছে যখন আপনি কোনো মানুষকে মন থেকে কিছু করার জন্য করবেন, ওইটা কোনো না কোনো ভাবে আপনার কাছে কিন্তু অনেক গুণে রিটার্ন আসে। আর যখন মেকি ভাবে করবেন, আপনি হয়তো একটা লেভেলে উঠবেন, উঠে আটকে থাকতে হবে, এরপরে গ্রোথটা আর হবে না। সো এই জায়গাটাকে অনেস্টলি যদি মেনটেন করা যায় তাহলে তার গ্রোথটা হবে এবং সে তাকে কন্ট্রিবিউট করেছে এই মর্মেই হবে। ইভেন কিছু কিছু জায়গায় এরকমটা হয় যে আমি তার কাছ থেকে কিনলে বলি যে ভাই আমি আপনার এটা নিয়ে একটা পোস্ট করবো, বিকজ আমার কাছে মনে হয়েছে যে আপনার এই প্রোডাক্টটা ভালো এবং এটা অন্য মানুষের এখান থেকে কিনা দরকার।
সো ওই জায়গাগুলোকে আসলে রিলেট করাটা খুব জরুরি আর কি, কাস্টমার বিশেষ করে যারা আমরা সেলসে আছি বা অন্য জায়গায় আছি। তো আমার মূল কথা যদি ভাই এখানে ক্লোজিং এ আসি এরকম, সোশ্যাল প্রুফের জায়গাটা মিস ইউজ করলে সে নিজে বিপদে পড়বে, কারণ একটা লেভেল উঠে আর উঠতে পারবে না। আর এটাকে কাজে লাগাইতে চাইলে এটা হিউজ করার সুযোগ আছে। তার অনেক কাস্টমার আছে এখনো যারা সাকসেস স্টোরি আছে প্রিভিয়াসলি, যে অনেকের কাছে বিক্রি করছে, সেই বিষয়গুলোকে সে কেস আকারে আস্তে আস্তে করে প্রমোট করতে পারে তাদের পারমিশন নিয়ে। পারমিশন ছাড়া কাজটা করা যাবে না। রাইট, মানে এইখানেই আমি প্রবলেমটা এখানেই দেখছি, ব্যাকফায়ার ওগুলাই হয় যেগুলো যত ফেক করার চেষ্টা করে, উল্টাপাল্টা নিজেরই বানা লিখে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি করে। বাট এই যে জিনিসটা আসলে থিওরিটার মানে মূল জিনিসটা হলো জেনুইনলি যদি আমি করি দেন আই গেট দ্য রেজাল্ট। বাট জেনুইন করতে গেলে তো এটা যেন স্ট্রং ঘাম যাবে, এফোর্ট লাগবে। ওই এফোর্টটা যারা দিতে চায় না, শর্টকাটটা মারতে চায়, তারা তো অ্যাকচুয়ালি তখন গিয়ে আউটপুট তো পায় না, উল্টা দোষ দেয় যে ভাই তো এই থিওরি তো কাজ করলো না। ভাই এটা নিয়ে আরেকটা তথ্য একটু দিতে চাই। রিসেন্টলি আমি একটা গবেষণা করেছিলাম এটা নিয়ে, যে অনেক মানুষই ইদানিংকালে ইনফ্লুয়েন্সারকে দিয়ে প্রমোট করাইতে চায়। এটা সোশ্যাল প্রুফের একটা যেহেতু বড় পার্ট, তো সেখানে তাদের রিকমেন্ডেশন হচ্ছে, গবেষণা হচ্ছে এরকম যে যারা বড় ইনফ্লুয়েন্সার তাদেরকে একটা প্রতিষ্ঠান নিতে অনেক টাকা দিতে হয়। সো ওই ইনফ্লুয়েন্সারকে নিয়ে বড় কোম্পানিগুলো হিসেব আলাদা, জাস্ট আমরা যারা ছোট স্মল সাইজের এন্টারপ্রেনার আছি তাদের জন্য বলা, যে একজন বড় ইনফ্লুয়েন্সার নিয়ে আপনি 5 লাখ টাকা খরচ করে একটা আপনি প্রমোশন করাইলেন, কিন্তু আপনার আসলে ওই পরিমাণ রিটার্নটা আসে না, গবেষণা তাই বলছে। এবং সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে 30 to 40% রিটার্ন আসে, 60% তার লস প্রজেক্টের দিকে যায়। তো এই ক্ষেত্রে তারা যে জায়গাটাকে সাজেস্ট করেছেন, যে যেই সকল ইনফ্লুয়েন্সাররা উঠতি বয়সের, হতে পারে তার হয়তো 10,000 ফলোয়ার আছে, কিন্তু সে কোনো একটা বিষয় নিয়ে স্ট্রং রিভিউ করে, ওই ইনফ্লুয়েন্সারদেরকে ছোট যারা আমরা ব্যবসায়ী তারা তাদেরকে কানেক্ট করে 10,000 উদ্যোগ মানে ফলোয়ার থাকুক, তাদেরকে কানেক্ট করে তাদেরকে যদি তার বিজনেসটাকে রিভিউ করাতে পারে প্রপারলি, তাহলে অনেক বেশি ইম্প্যাক্টফুল হয় এবং সে এখান থেকে রিটার্ন পার্সেন্টেজটা অনেক বেশি পাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাকে জাস্ট একটা ছোট মেসেজ দেওয়া আর কি। একটা হাতিকে টুকরা করে অনেকগুলো মশা বানিয়ে মশা বাহিনী ব্যবহার করতে পারা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা এই কোথায় শেষ করলাম? সোশ্যাল প্রুফ শেষ করলাম। সো আমাদের হাতে আরো অথরিটি আছে, স্কারসিটি আছে। রাইট ভাই, আমরা স্কারসিটিতে যেতে পারি, এরপর আমরা অথরিটিতে যাব, তাহলে সুবিধা হবে। সো স্কারসিটি তো আপনিও ভালো জানেন, খুব ভালো। সো সবগুলো আপনি ভালো জানেন বাই দ্য ওয়ে। না না, শিখতেছি স্টুডেন্ট। স্কারসিটি মানে হচ্ছে যে আসলে ঘাটতি দেখানো বা শর্ট দেখানো। বাংলাদেশে মানুষ অনেকেই এটাকে খুব করে বাজেভাবে প্র্যাকটিস করে এবং এটা খুবই মিসইউজ করে, যেটা আসলে হওয়া উচিত না। যেমন আপনি দেখবেন কোন একটা দোকানে গেছেন, আপনি হয়তো একটা শার্ট পছন্দ করছেন, তো উনি এবার বলবে যে ভাই এটা তো 5 পিস আনছিলাম, 4 পিস শেষ হয়ে গেছে, মাত্র লাস্ট পিস আছে। এই কথা শুনলে মানুষের মধ্যে একটা ফোমো তৈরি হয়। ফোমো মিন্স ফিয়ার অফ মিসিং আউট, আপনি জানেন। তো মানুষ তার একটা হারানোর ভয় হয়, অথবা তার একটা পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়, আচ্ছা 4 জনে যেহেতু কিনে ফেলছে, লাস্ট পিস অন্য কেউ যদি নিয়ে যায় তাহলে এটা আমি কিনে ফেলবো। তো এই যে তাকে একটা ঘাটতি দেখানো, এটা কি বলছি আমরা স্কারসিটি। ইনফ্যাক্ট মানুষ বাংলাদেশে খেয়াল করে দেখবেন লবণের দাম একবার অনেক বেড়ে গেছে, মানে কত 100 টাকা মানে কেজি হয়ে গেছিল না, আরো বেশি বা কাছাকাছি। মাঝে মধ্যে দেখবেন যে পেঁয়াজের দাম ধুম করে বেড়ে যাচ্ছে। কেন? মানুষ ওই স্কারসিটি অনুভব করে, তার লাগবে হয়তো বা 10 পিস, সে আগাম চিন্তা করে 100 পিস নিয়ে ফেলছে। তো এরকম একটা ঘটনা ঘটছে ধরেন আমার সঙ্গে, আমি যদি ওইটা উদাহরণ দিয়ে বলি, আমি থাকি ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরেই থাকি, একটা আমার ফ্যামিলির কারণে থাকার সুযোগ পাই। তো আমি গিয়েছি ওখানে আপনার একটা মার্কেট, রজনীগন্ধা মার্কেটে। তো ওই দিন পেঁয়াজ কিনবো, তো যে পেঁয়াজ বিক্রেতা সে বলে যে স্যার আজকে 10 কেজি নিয়ে যান। তাই আমি বললাম যে কেন? বলে স্যার এখন নিলে আপনি এটা নিতে পারবেন 130 টাকা কেজি, যতটুকু শুনতেছি স্যার এটা এই সন্ধ্যা থেকে 200 টাকা কেজি হয়ে যাবে। রাইট? তো আমি বললাম যে আচ্ছা ধরেন আমি 10 কেজি নিলাম, আমার এখানে 70 টাকা করে সেভ করলাম, 700 টাকা। এখন আমি যে 10 কেজি কিনে ফেললাম, তাইলে আপনি তো 10 কেজি মিনিমাম আরো 3 জন মানুষের কাছে বিক্রি করতেন 10 কেজিকে ভাঙা। তাহলে ওই 3 জন লোক যখন পাবে না, এটা মার্কেটে যে একটা অটো ক্রাইসিস তৈরি হবে, তখন তো এটা 700 টাকা না, এটার আমি তো 700 টাকা গেইন করলাম, কিন্তু এটার ইম্প্যাক্ট তো মিনিমাম 7,000 টাকা পড়তেছে, কারণ মানুষ তো অন্যরা 7,000 টাকা বেশি দিয়ে কিনবে পরে। এই যে একটা ডিমান্ডের জায়গাটাতে লস হইলো, আমি হয়তো বা সেটা ট্রেনার দেখে বা আমার আত্মসচেতনতা আছে দেখে হয়তো আমি জিনিসটা নেই, কিন্তু there are so many people যারা কিনা ওইটুকু শর্ট শুনলেই তাৎক্ষণিক কিনে ফেলে। স্কারসিটি থিওরি জানার পরেও অনেকে কিনে ফেলে।
যে ইয়েস শর্ট দেখছে আমি কিনে ফেলতেছি। তো কারণ কি মানুষ মনে করে কি যে আমি যদি এখন না কিনে আমি হয়তো বা পাবো না। তো এই যে জায়গাটা তৈরি করা, তো এখন একজন বিক্রেতা সে আসলে স্কারসিটি তৈরি করবে কিভাবে? দ্যাটস দ্য ভেরি বিগ পয়েন্ট। তো বলা হয়, এটা যদি আমি আরেকটি এক্সাম্পল বলি তাহলে হয়তো রিলেট করতে আরেকটু সুবিধা হবে। আমি কিছুদিন আগে বসুন্ধরা মার্কেটে গিয়েছিলাম একটা শাড়ি কিনতে। তা আমি আমার মিসেস গিয়েছি, তো দূর থেকে একটা ডলে সাজানো একটা শাড়ি দেখে খুব ভালো লাগছে, ব্ল্যাকের মধ্যে। তো দোকানদারকে জিজ্ঞেস করলাম যে ভাই শাড়িটা তো এটা কোথাকার? বলে স্যার নারায়ণগঞ্জ থেকে আসছে, তো এটা হাতে বোনা, তো এটা প্রাইস কত? বললো যে 4,600 টাকা। তা আমি বললাম যে 4,600 টাকা এরকম ফ্র্যাকশন করে বললেন কেন? হয় 4,500 বলেন নাহলে 4,000 বলেন। আচ্ছা দেন কত বিক্রি করবেন? 3,500 দিবেন? এটা আরো প্রায় 5 বছর আগে ঘটনা। তো বলে যে স্যার এটার আসলে এক পিসই হয়, এটা কিন্তু আর হয় না। তথাপি এটার যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইন আবার অন্য কোনোটার মধ্যে নাই। তো এমন সময় অন্য আরেক কাস্টমার আসছে, ফিমেল। আচ্ছা আরে শাড়িটা তো সুন্দর, এই শাড়িটা তো খুব ভালো লাগলো, খোলো তো খোলো তো, শাড়িটার দাম কত? তো আমি তাৎক্ষণিক দোকানদারকে কানে কানে বলতেছি, ভাই এটাকে সুন্দর করে প্যাকেট করে ফেলেন, নিয়ে যাবো আমরা। এই যে দেখেন আমি তার সঙ্গে বার্গেনিংই যাই নাই। কেন গেলাম না? কারণ হচ্ছে ওই কাস্টমার যদি এটা নিয়ে যায় আমি তো আর পাবো না, কারণ উনি যদি বার্গেনিং কোনো একটা এটা নিয়ে দামাদামি শুরু করে দেয় তাহলে তো আসলে উনি এটার প্রসেসে ঢুকে গেল। তো যেহেতু আমি আগে এসেছি আমি ওনাকে বললাম যে ভাই এটা আমি নিবো, আপনি এটা আমাকে দিয়ে দেন। তাৎক্ষণিক কোনো দামাদামি না করে আমি কিনে ফেললাম। কেন? যে এটা একটা শর্ট আসছে না। তার মানে কাস্টমারকে যখন কোনো একটা এক্সক্লুসিভ কোনো বিষয়, কোনো একটা শর্ট হইতে পারে কোনো বিষয়, এরকম বিষয়গুলো তুলে ধরা হয়, সেটাকে একটা স্কারসিটি শো হয়। আরেকটা সহজভাবে আমরা বাংলাদেশিরা খুবই কাজে লাগাই বা অনেকে লাগাইতে পারে, সেটা হচ্ছে কোথায় দেখেন, সামনে ধরেন ঈদ আসলো, তো ঈদের সময় তো 3 দিন বন্ধ থাকবে। তো উনি যদি আগে থেকে অ্যানাউন্স করে যে ইয়াস আগামী 7 তারিখ থেকে আমাদের টোটাল বিষয়গুলো বন্ধ থাকবে, সো আপনারা চাইলে এর আগেই নিতে পারেন, আমাদের এই পর্যন্ত খোলা আছে। এটা কিন্তু একটা স্কারসিটি শো করার মাঝখানে মানে যে কোনো টাইম বাউন্ড অফার, স্কারসিটির মতো। তারপরে প্রাইস বেড়ে যেতে পারে অমুক তারিখের পরে, এটা কিন্তু একটা স্কারসিটি। কিন্তু বাংলাদেশে যে ঘটনাটা ঘটে ম্যাক্সিমাম হচ্ছে মানে মিথ্যা বিষয়টাকে প্রমোট করে। হয়তো তার কাছে আছে 10 পিস, সে বলতেছে দিস ইজ দ্য লাস্ট পিস। সো এটা কিন্তু এক ধরনের প্রতারণা। আপনি এইটাকে কিভাবে আরো ঘাটতি দেখানোর ফর্মুলা ফেলবেন সেটা নিয়ে আপনি কাজ করেন। হ্যাঁ, এমন হতে পারে যে আপনি 10 পিসের বলতে পারেন যে আগামী 1 ঘন্টার জন্য এটাকে আমাদের আখেরি প্রাইস, অথবা কিছু একটা প্রাইস 1 ঘন্টার মধ্যে যদি কেউ কিনে সেই টাকা পাবে। ইয়েস, আপনি সেটা করে এটা সেল করেন। অথবা আপনি এমন কোন একটা কাহিনী ঘটান যে ইয়েস এটা শর্ট হয়ে যাবে, অথবা আপনি প্রোডিউসটাই কম করেন যদি আপনি পার্টিকুলার এটাতে ভালো করতে চান, স্টকে অল্প অল্প করে রাখেন, তাহলেই তো হয়। যেমন আমরা যখন ট্রেনিং প্রমোট করি ভাইয়া, যেহেতু আমি ট্রেনার, আমার এটা তো প্রচুর ইউজ করি সঙ্গত কারণে, আমার ট্রেনিং এ যেমনটা হয় যে পাবলিক ট্রেনিং অফার করলেই বলে যে ভাই আমাদের এটা 30 জনের সিট, 30 জন বেশি একজনও হবে না, কারণ আমরা 30 জনে মুভ করি এবং সেখানে আগে আসলে আগে পাবেন, ভিত্তিতে পাবেন, আপনি পরে টাকা দিবেন, কাজ হবে না। তো আমার কোনো পাবলিক ট্রেনিং অফার করলে দেখা যাচ্ছে 3 দিনের মধ্যে বুকড হয়ে এরপরে আরো মানুষ রিকোয়েস্ট করে, তো আমরা দিতে পারি না। এর অসংখ্যবার করছে। কেন? কারণ আমার 30 এর মধ্যে ফিক্স, আমি এর মধ্যে খেলতেছি এবং এইটাতে আমি 30 এর জন্যই আমার প্রাইসিংটা বাড়ায় ফেলতেছি। আমি এমন না যে আমি প্রাইস কম রাখছি। অন্যরা যেখানে এক্সাম্পল নিচ্ছে, ধরে নেন 3 টাকা, উনি হয়তোবা লোক নিচ্ছেন 50 জন বা 100 জন এবং সেটা নিয়ে অনেক সাফার করতে হয়, আর সেখানে আমি 30 জন নিচ্ছি, ওনার ডাবল বা ট্রিপল আমি প্রাইসিং চার্জ করছি, কিন্তু আমি ওই প্রাইসিং এর মধ্যে রাখছি, মানুষ এটা ধুম রেখে পড়তেছে। রাইট। তো আপনি এনভায়রনমেন্ট হোক, আপনার পলিসি হোক, এমন জায়গাটাতে ক্রিয়েট করেন যেন মানুষের কাছে একটা এক্সক্লুসিভিটি, তারপর হচ্ছে যে শর্টেজ পড়বে, অথবা ডেডলাইন ওভার হয়ে যাচ্ছে, অথবা প্রাইস বেড়ে যাচ্ছে। ইথিক্যালি কিন্তু ক্রিয়েট করার জন্য আই থিংক ডেডলাইন ইজ এ গুড অপশন, বিকজ আমি একটা অফার দিতেই পারি, এটা আনইথিক্যাল কিছু না। ডেফিনেটলি। এবং এই অফারটা এইটুকু সময়ের জন্য ভ্যালিড, এরপরের অফারটা থাকবে না। হ্যাঁ, রাইট। এটা মারাত্মকভাবে মানুষকে ইনফ্লুয়েন্স করে। রাইট। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা ভাই আপনার? স্কারসিটির ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রশ্ন যেটা অলরেডি আনসার করে ফেলছেন, ওখানে আমি যেটা চিন্তা করে রাখছি, স্কারসিটিতে অনেক বেশি 2 নাম্বারই হয়, অনেক বেশি আমরা ফেকিং করি। যেমন ধরেন আমরা রকমারিতে কিন্তু দেখে এত কপি আছে, এটা কিন্তু আমাদের একদম জেনুইন ডাটা, বিকজ এটা সফটওয়্যার থেকে ডিরেক্টলি আসে। রাইট। সো এটা এখানে আমরা ইচ্ছা করেও যে স্কারসিটি করতে চাই তা না, আমাদের এটা অটো অ্যাডভান্টেজ হচ্ছে, কারণ আমার তো ইনভেন্টরি ইচ্ছা মতো আমি বড় রাখলে এটা আমার জন্যই তো ক্যাশ ফ্লো প্রবলেম। রেদার আমি ইনভেন্টরি যত কুইক মুভ করাইতে পারি। ফলে এখন দেখাচ্ছে কোন একটা বই 7 কপি আছে, মেবি হতে পারে যে
আরো কপি পাবলিশারের কাছে আছে, বাট আমরা ওখানে স্টকিংটাই করি হলো যে এমন ভাবে যাতে আমার স্টকটা বারবার রিফিল হয়, টাকাটা আমার বারবার কাউন্টিং করা ফলে যায় আমার জন্য সুবিধা হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা ফিনান্সিয়ালি আমার জন্য গুড মডেল। ওই দিক থেকে আমি অটো স্কারসিটি টাইপের ফিলিং থাকছে ক্রিয়েট হচ্ছে, আমাকে ফেক কোনো কিছু করার এখানে কিছু নাই বা রাইট দরকার নেই রাইট আর কি। রাইট রাইট দেখবেন যে আমরা অ্যামাজন বা অন্য জায়গাগুলোতে ঢুকলে ইভেন আপনাদের এখানে হয়তো বা ঢুকলে আমরা দেখতে পাবো যে দিস ইজ দ্য লাস্ট পিস, মেবি আর নাই, আসলেই নাই, কারণ ওর স্টকটা প্রায় শেষ। এবং অনেক সময় দেখবেন যে দ্রুত কিনেন, আরো 4 জন কাস্টমার এটার জন্য ওয়েট করতেছে। দিস ইজ অলসো স্কারসিটি। সো এরকম অসংখ্য বিষয়। আমি যে এর মধ্যে শুনছিলাম কোন একটা জায়গা থেকে যে ইয়েতে আপনার ওয়েবসাইটে এখন প্রুভেন নামক কি একটা জিনিসকে প্লাগ ইন করলেই নাকি এই স্কারসিটি বিষয়গুলোকে শো করানো যায় আর কি, অটো। ওকে, দা স্কারসিটির আরেকটা এক্সাম্পল আমি দেখছি, কিছু কিছু খুব পপুলার রেস্তোরাঁ ওরা সিট আর বাড়ায় না ক্যাপাসিটি, না তো ফলে দেখবেন এই যেমন নান্না মিয়া টাইপের, তারপর Right, এরকম কিছু right, কিছু আছে right. ওরা ওই ছোটই রাখছে, রাইট তো মানুষ দেখছে আরে ভাই দাঁড়ায় থেকে কিনতে হয়। সো এটা একটা বড় বিষয় আর কি। ইভেন Okay. আমরা অনেক কমিউনিকেশন থেকে শুরু করে অনেক জায়গাতে এটা আসলে ইউজ করতে পারি। তাহলে আমরা ইফতি ভাই এই ইয়াতে চলে যাই, Authority. অথরিটি গেলে আমাদের 6 নাম্বার হবে। রাইট ভাই, অথরিটি যে জায়গাটা এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। মানে অথরিটি বা ক্রেডিবিলিটি বলা হয়। ধরেন এটা কি জিনিস, এটা হলো কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা মানুষ, সে যে একটা ক্রেডিবল পারসন, অথবা সে যে একটা জেনুইন মানুষ, অথবা সে যে একজন মানে জানলেওয়ালা মানুষ, এই বিষয়টাকে প্রকাশ করার যে ওয়েগুলো, সেটা কি বলছে অথরিটি বা ক্রেডিবিলিটি শো করা। ধরেন আজকে সকালে যখন আপনি এখানে এসে বসলেন, আপনি কিন্তু আমাকে আগে জিজ্ঞেস করলেন যে আপনি জানি কতজনকে ট্রেনিং করিয়েছেন। এটা কিন্তু আমার একটা অথরিটির পার্ট, বিকজ আমি এত মানুষকে ট্রেনিং করিয়েছি। আপনি দেখেছেন যে আমি পিএইচডি পড়াশোনা করছি মালয়েশিয়াতে, পুত্র ইউনিভার্সিটিতে, একটা অ্যাওয়ার্ড পেয়েছি। এটা আমার একটা অথরিটির পার্ট। মানে এই জায়গাগুলো হয় কি আপনাকে আরো অনেক ক্রেডিবল করে। অথরিটির একটা খুব কমন এক্সাম্পল যদি আমরা বলি এরকম, ধরেন পুলিশ, আপনি তাকে চিনেন কিভাবে? ড্রেস কোড দেখে। আপনি বিমানের একজন পাইলটকে চিনেন কিভাবে? ড্রেস। একজন প্লাম্বার হয়তো বাংলাদেশে প্লাম্বাররা ড্রেস পরে না, কিন্তু ইন্টারন্যাশনাল যে চিন্তা করেন প্লাম্বারকে আমরা চিনি কিভাবে? ড্রেস কোড দেখে। তার মানে এই যে ড্রেস কোড একটা অথরিটির পার্ট। কিরকম? লাইক আমি এই যে একটা সেগমেন্টের মানুষ, আমার ড্রেস কোড দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করছি। তার মানে আমি যদি সেই জিনিসটা না পড়ি তাহলে কিন্তু আমি সেটা ফিলটা দিতে পারছি না সামনের মানুষটাকে। বলা হয় যদি কোনো মানুষ তার নির্ধারিত প্রফেশনে ড্রেস কোড ফলো করে, তখন কাস্টমার তার প্রতি 3 গুণ বেশি ইনফ্লুয়েন্সড হয়, আর না পড়লে এটা হয় না। এটা একটা অথরিটি পার্ট। সেকেন্ড অথরিটি পার্ট আরেকটা জায়গা, সেটা হচ্ছে তার প্রোডাক্ট নলেজ। ধরেন আমার একটা পণ্য আমি বিক্রি করি, ধরেন আমি একজন ট্রেনার, এখন আমি সেলস লিডারশিপ নিয়ে কাজ করি। আপনি আমাকে বেসিক লেভেলে কিছু প্রশ্ন করলেন, আর ইন্টারমিডিয়েট লেভেলেই করলেন। বেসিক বা ইন্টারমিডিয়েট লেভেল জানাটা আমার জন্য বাধ্যতামূলক, অ্যাটলিস্ট একটা লেভেল পর্যন্ত জানা বাধ্যতামূলক। যদি আমি হয়তো আরো ডেপথ ঢুকলে আমার চ্যালেঞ্জ হইতে পারে, খুবই স্বাভাবিক যে মানুষ। কিন্তু আমি যদি ওইটুকু না জানি, অথবা আপনি বললেন যে ভাই ট্রেনারের আসলে কি কি কোয়ালিটি লাগে, যদি আপনি এটা জিজ্ঞেস করার পর আমি শুরু করে দেই, ইট মিনস আপনি কিন্তু আমাকে অথরিটেটিভ মনে করবেন না। রাইট। তার মানে আপনি কিন্তু ইনফ্লুয়েন্সড হবেন না আমার কথায়। সো একজন মানুষের প্রথম যেটা বললাম, তার ড্রেস কোড তাকে আলাদা একটা ফিল দেয়। তার যে কোনো অর্জন মিন্স হতে পারে যে আমি রাজুকের অনুমোদন পেয়েছি, অথবা আমি রিহ্যাবের মেম্বার, যে কোনো সার্টিফিকেশন, অ্যাওয়ার্ড, অনেকে এফডি অ্যাপ্রুভাল পায়, অনেকে আইএসও সার্টিফিকেশন করা আছে, এগুলো সবই একটা অথরিটির পার্ট। এট দ্য সেম টাইম তার নলেজ, যেটা বললেন, নলেজ এন্ড স্কিলস, স্পেশালি নলেজকে এখানে অনেক বড় করে ধরা হয়। কারণ আপনি যেটাতে আছেন ওইটার যদি নলেজেবলটা আপনি না হন, আলটিমেটলি আপনি কোনোভাবে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারবেন না, কারণ ইটস আ বিগ ডিল। সো এই জায়গাগুলোতে বেসিক্যালি করা হয়। তো এই জন্য বলা হয় যখন কেউ এটাকে কাজে লাগাতে চায় তখন করণীয় অনেকগুলো জিনিস। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার যে সার্টিফিকেটগুলো আছে, আপনার অফিস থাকলে অফিসে এটা সাজায় রাখতে বলা হয়, ফ্রেম করে সুন্দর করে দিয়ে আইএসও সার্টিফিকেশন, মানুষ সাধারণত করে এটা, আমার এই সার্টিফিকেশন, আমি অমুক মেলাতে ফার্স্ট হয়েছি। যেমন আপনারা বেস্ট সেলার করেন না, তো এই যে বেস্ট সেলার যে হয়, উনি দেখবেন যে এটা সব জায়গায় প্রমোট করতেছে। সো এই যে বেস্ট সেলার হইলো, এটা তার একটা অথরিটি শো করছে, তার বিক্রি কিন্তু বাড়াচ্ছে, মানুষ কানেক্টেড হচ্ছে, ওকে তাহলে তো এটা খুব ভালো হয়েছে, উনি এমন জায়গা থেকে হয়েছে। বাংলাদেশে ধরেন বেস্ট ব্র্যান্ড হয়, ওইটা হয়, সেটা হয়, বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়, অনেক কিছু, এগুলো সবই কিন্তু একটা অথরিটির বিষয়। সো আপনি যখনই এগুলো পাবেন
তখন এগুলো আপনার মানে সিভিতে বা আপনার যে জায়গাগুলোতে প্রেজেন্ট করার সুযোগ থাকে সেই জায়গাগুলোতে এগুলোকে প্রেজেন্ট করতে বলা হয়। ওইটা একটা অথরিটির বিষয়কে কাউন্ট করে আর কি। জি হ্যাঁ, আমি এখন ওই যে 6টা পয়েন্ট তো আমরা আসলে জেনে গেলাম, 6টার পরে তো নতুন আরো একটা 7টা যুক্ত হয়েছে, ওটা কি টাচ করবেন না ওটা একটু সাসপেন্স রেখে দিব আমরা? আপনি চাইলে সাসপেন্স থাকুক ভাইয়া। থাকুক, সব Right. রিভিল না করলে ভালো। তো ইফতি ভাই, আমরা তো অ্যাকচুয়ালি 6টা পয়েন্ট জেনে গেছি। তো Right. আমার এই মুহূর্তে প্রশ্ন থাকবে যে এই যে এত মোটা একটা বই, এতগুলা পাতা, কত পাতা এটা? প্রায় কত পাতার বই? 568, 550 পাতার বেশি বই। তো 550 পাতার বই কি তাহলে জেনে ফেলা হয়ে গেল? প্রশ্নই আসে না ভাইয়া। এই যে বইটার মধ্যে এখনো আমরা তো ধরেন ভুরি ভুরি রিসার্চ আছে এটার মধ্যে, প্র্যাকটিক্যাল অনেক ধরনের গবেষণা, কত পার্সেন্টেজ কিভাবে কাজ করে, কতগুলো ওয়ে আছে। ধরেন আমি এক্সাম্পল, যেমন ধরেন কেউ বললো ভাই গবেষণা রিপোর্ট আমার দরকার নেই, আমি বিশ্বাস করে ফেলছি, আমার আর গবেষণা দিয়ে কনভিন্স হওয়া লাগবে না, রাইট, তাইলে আর তার কেন পড়া দরকার আছে? দরকার আছে এই কারণে, ধরেন আমি যদি সহজ ভাষায় আপনাকে কানেক্ট করি, ধরেন আমি কিন্তু কক্সবাজার যাইতে চাই, তো কক্সবাজার যাওয়ার জন্য আমার কাছে ওয়ে আছে কতগুলো ভাইয়া। আমি প্লেনে যেতে পারি, বাসে যেতে পারি, আমি ট্রেনে যেতে পারি, আমি হাইটা যেতে পারি, আমি সাইকেলে যেতে পারি। তার মানে আমার কাছে মিনিমাম ধরেন 20টা অপশন আছে। তো আমি 20টা অপশন জানি বিধায়, বাংলাদেশে আছি বিধায় আমি না এই 20টা অপশন জানি। এখন যদি আপনাকে বলা হয় যে ভাই আপনি নিউ ইয়র্ক থেকে ইন্ডিয়ানাতে যাবেন, তাহলে কতগুলো ওয়ে আছে আপনি কি বলতে পারবেন? আপনি তো খালি বলবেন আরে প্লেনে যাওয়া যায়, বড় জোর আমি একটা গাড়ি নিয়ে যেতে পারবো, আর তো আপনার কোনো অপশন নাই, বিকজ আপনি জানেন না। তার মানে কি আপনি জানা হয়ে গেল? তা কিন্তু না। মানেটা হলো আমরা হয়তো একটা দুটো অপশনস আপনাকে বলেছি, কিন্তু এখানে আরো অনেক মাল্টিপল অপশন আছে যেটাতে উনি পড়লে ওই অপশনগুলো জেনে ওনার বিজনেসের আলোকে বা ওনার নিজের জীবনের আলোকে কিভাবে কানেক্ট করতে হবে সেটা উনি আরো অনেক ইন ডেপথ পাবে। রাইট, দ্যাটস ওয়াই বইটা পড়া জরুরি। যে কোনো ক্ষেত্রে আসলে এটা তো কমন ভাবে বলা যায়, কারণ একটা জিনিস আমি জাস্ট 2 মিনিট শুনলাম আর এইটাই আমি যদি হয় 2 ঘন্টা ধরে পড়লাম, তাহলে ব্রেনের ভিতরে এটা যেভাবে সেট হবে, 2 ঘন্টা পড়তে পড়তে যতগুলো আইডিয়া আমার নিজের আসবে, যতটুকু আমার মোটিভেশন তৈরি হবে, রাইট, ওগুলো কোনোটাই কিন্তু আসলে হয় না এই শর্টকাটে। সো এই জন্য অ্যাকচুয়ালি আমি প্রশ্নটা আবারও করলাম, বিকজ যাতে আন্ডারস্ট্যান্ডিং এর ডেপথ তৈরি হওয়া, এবং হচ্ছে আরেকটা জিনিস হয় যেটা ব্যালেন্স বুঝতে পারা, যে উইজডম তৈরি হওয়া। এটা আসলে কিন্তু লং টার্ম একটা কন্টেন্টের মধ্যে দিয়ে না গেলে উইজডমটা আসে না অ্যাপ্লিকেশন করার। সো এই জন্য আমরা ডেফিনেটলি অডিয়েন্সকে বলতে চাই সবসময় যে আমাদের আলোচনা শুনে আমরা চেষ্টা করবো বেস্টটুকু এখান থেকেই দিতে, বাট ডেফিনেটলি এটা বিকল্প হবে না যে আমি বই কখনোই। আচ্ছা, সো আমি আপনার এই এখন যেটা জানতে চাই একটু অ্যাপ্লিকেশন লেয়ারে, যে আপনার লাইফে এখানকার লেসনের অনেক কিছু আপনি অ্যাপ্লাই করেছেন, রাইট, বাট আমি জানতে চাই যে আপনি যাদেরকে ট্রেন করেন তাদের এরকম কিছু কেস কি আপনি বলতে পারেন কিনা, যে এখানকার এক বা একাধিক প্রিন্সিপালস সে অ্যাপ্লাই করা মাত্র তার যে ম্যাজিক্যাল রেজাল্ট, এটা শুনলে হয়তো বাদ বাকিরা একটু বেটার ফিল হতে পারে। ভুরি ভুরি আছে ভাইয়া, কারণ ট্রেনিং এ যেহেতু এটাকে আমরা খুবই অ্যাপ্লিকেশন লেভেলেই করানো হয়। সো রিসেন্ট যেমন একজন কাস্টমার যদি বলি, একজন পার্টিসিপেন্ট আমার সঙ্গে দেখা হলো চিটাগং এ, তো উনি আমার ট্রেনিং পেয়েছিল আরো প্রায় 1.5 থেকে 2 বছর আগে। তো বলে যে ইফতি ভাই আপনার ওই ট্রেনিং এর পর আমি স্পেশালি একটা জিনিস, আগে আমার দোকান থেকে আমি কোনো কিছু ডিসকাউন্ট দিতাম না, যেটাকে ওই যে গিভ অ্যান্ড টেক রেসিপ্রোসিটির কাহিনী আসলো, বলে যে আমি কিছু দিতাম না কারণ আমার প্রোডাক্ট তো ভালো। বাট যখন আপনি আমার সঙ্গে কানেক্ট করালেন, দেখেন অ্যাপেক্স এর মতো কোম্পানি, সেও কিন্তু ডিসকাউন্ট একটা কর্নার রেখে দিছে। তার মানে মানুষ কিছু না দিলে ঢোকে না ভিতরে। ওই যে বিষয়গুলো শিখাইলেন তখন, এটার পর থেকে আমি আমার বিজনেসের মধ্যে আলাদা একটা প্রোডাক্টই ক্রিয়েট করেছি। ওইটা ইউজুয়ালি বাজারে যা প্রাইস তার থেকে আমি একটু কম রাখতেছি, ওইটা আমার জাস্ট ব্রেক ইভেনে থাকে, ওইটা অলওয়েজ আমরা একটা ডিসকাউন্টে রাখি, এবং ওইটা দেখা দেখি মানুষ এখন ঢোকে আমার পেজে, ঢোকার ফলে আমার বিক্রি বেড়ে গেছে অনেক বেশি। এই যে এটা একটা অ্যাপ্লিকেশন পার্টে সে কিন্তু ইউজ করেছে। এটা যদি আমি বলি রেসিপ্রোসিটির একটা অনেক বড় উদাহরণ। সেকেন্ড যদি বলি, ধরেন আমরা ট্রেনিং এর মধ্যে এটাকে কানেক্ট করি স্পেশালি সোশ্যাল প্রুফের যে জায়গাটায়, আপনার গুগল রিভিউর বিষয়টাতে। বাংলাদেশে আমরা গুগল রিভিউটা নিয়ে খুব একটা আসলে কাজ করি না। আমরা ম্যাক্সিমামে হয়তো বা ফেসবুকের রিভিউ অথবা আমাকে কোনো একটা রিভিউ লেখা পাঠালে ওইটাকে আমি করি। বাট বিদেশে যদি আপনি চিন্তা করে দেখেন, বিদেশে ওরা কোনো একটা জিনিস পারচেজ করলে, যেমন আমার যদি একটা বাস্তব গল্প বলি, আমি মালয়েশিয়া থেকে যখন আমার ম্যাকবুক কিনি, মেশিন থেকে কিনি, মেশিন হচ্ছে ওখানে অথরাইজড ডিলার। সো ও আমার কাছে ম্যাকবুকটা বিক্রি করার পর সঙ্গে সঙ্গে বললো যে স্যার যদি কিছু মনে না করেন, আমাদের এই হচ্ছে গুগল লিঙ্ক, আপনার মোবাইলে এসে আমার মোবাইলটা হাতে নিয়ে বলছে স্যার এই হচ্ছে আমাদের গুগলের লিঙ্ক, স্যার আপনি এখানে যদি একটা রিভিউ লিখে দিতেন। তা আমি ভাবলাম এটার এমন কি। হ্যাঁ,
তো আমি সুন্দর করে রিভিউটা লিখে ওর একটা ছবি তুলেছি, আবার ছবি তুলে সুন্দর করে লিখে দিয়েছি যে yes, ওদের সার্ভিস ভালো ছিল, ওরা আমাকে হেল্প করছে। মজার ব্যাপার হচ্ছে গুগল রিভিউতে আমার ওই ছবিটা মেশিনের ওই দোকানটাতে হাইয়েস্ট ভিউ হয়েছে। তার মানে এইটা একটা মারাত্মক সোশ্যাল প্রুফ। বাংলাদেশি কেউ, কারণ বাংলাদেশের মানুষ তো মালয়েশিয়াতে প্রচুর ভরি ভরি, আমাকে যারা চিনে, ইনফ্যাক্ট আমাকে তো প্রচুর লোক চিনে ওইখানেও। সো ওরা যখন দেখছে যারে মেশিন থেকে ইফতে কিনছে এটা, তার মানে এটা কিন্তু একটা বড় ধরনের বিষয়। তো এই কনসেপ্টটার পর থেকে আমি আমার ট্রেনিং গুলোতে, স্পেশালি যখন উদ্যোক্তাদেরকে ট্রেনিং করাই, তখন তাদেরকে গুগল রিভিউ নিতে খুবই উদ্বুদ্ধ করি, এবং গুগলে যেন তার একটা প্রেজেন্স থাকে, এইটাকে নিয়ে তাদেরকে অ্যাডসেন্স নিয়ে কাজ করে। কেস স্টাডি কোন স্পেসিফিক বলতে পারবেন যে এখানে তার গুগল রিভিউতে কাজ করার পর তার সিগনিফিকেন্স? অনেকটা আছে, বেশ কয়েকটা। আমরা যদি এরকম একটা উদাহরণ দেই, ধরেন উত্তরাতে একটা আপনার ব্যাচেলর বিল্ডিং আছে আর কি, যেখানে ব্যাচেলররা থাকে। সো উনি একবার আমাদের ট্রেনিং আসছেন, সো ওনাকে যখন এই জিনিসটা দিলাম যে আপনি সোশ্যাল প্রুফের জায়গাটা থেকে এখানে এই জায়গাটাকে কানেক্ট করেন, যে আপনার গুগলের প্রেজেন্সটাকে নিশ্চিত করেন, গুগলের রিভিউটা বাড়ান, অ্যাট দ্য সেম টাইম আপনার অ্যাড দিলে আপনি গুগলটাকে একটু ফোকাস করে করবেন। ওইটার পর ওনার অনেক জায়গায় সোর্স বাড়ছে, অনেকগুলো। এটা পরবর্তীতে আমরা ওনার সঙ্গে ফলো আপে আরো কয়েকটা ট্রেনিং এ আসছে, তখন তারা শেয়ার করেছেন। ওকে, সো তার মানে অ্যাকচুয়ালি ধরেন এই প্রশ্ন তো অ্যাকচুয়ালি আমার নিজের জন্য করা দরকার ছিল, বিকজ আমার তো অ্যাকচুয়ালি এটার অনেক এক্সাম্পল, ভাই আপনি তো এটা তো প্রচুর করেন, প্রচুর। আমি অডিয়েন্সের জন্য এই প্রশ্নটা করলাম সো দ্যাট তাদের মধ্যে একটা ইন্সপিরেশন বাড়ে। সাথে আমি আরেকটা জিনিস একটু কালচারাল লেন্স থেকে জানতে চাই, যে কারণ আমরা যখন ওয়েস্টার্ন কোনো বই পড়ি, যে ফিলসফি, ওদের যে মাইন্ডসেট, ওখানে ওটা যেভাবে কাজ করে, আমাদের এখানে হয়তো ডিফারেন্ট ওয়েতে অনেক কিছু টুইক করতে হয়। সেই জায়গা থেকে এই যে 6টা প্রিন্সিপাল, এই 6টা প্রিন্সিপাল কি আপনি মনে করেন যে আমাদের কনটেক্সটে কোন কোন জায়গায় একটু তার ভিন্নভাবে চিন্তা করা দরকার? এটা যদি আমি আপনাকে বলি, এটা দুইটা জায়গা থেকে যদি বলেন, একটা হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, উন্নত দেশ, ওরা কিভাবে ইউজ করে, আমাদের এখানে সেটা ভ্যারিয়েশনে কোথায় চিন্তা করতে হবে। আরেকটা হলো বাংলাদেশের মধ্যেও আমার অডিয়েন্স ধরে অথবা এলাকা ধরে, কথার কথা চিটাগাং আমি একটা ব্যবসা করে আরেকজন সিলেক্ট করে, তো এই জায়গার উপর বেস করে কি প্রিন্সিপালস গুলোতে কোনো চেঞ্জ আসবে, নাকি এটার অ্যাপ্লিকেশন লেয়ারে কোনো চেঞ্জ করা লাগবে? এটা যদি বলতে হবে তাহলে আরেকটু ব্যাক এন্ডে গিয়ে কথা বলতে হবে আর কি। পারসুয়েশনের ফান্ডামেন্টালটা যদি আমরা ফার্স্ট চিন্তা করি, হার্ভার্ড ইউনিভার্সিটি গবেষণায় পারসুয়েশনের 4টা ফান্ডামেন্টাল ধরা হয়। নাম্বার 1 হচ্ছে ক্রেডিবিলিটি, সেকেন্ড হচ্ছে তার কমন গ্রাউন্ডস নিয়ে কাজ করা, থার্ড ওয়ান হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান ইমোশন, এবং ফোর্থ হচ্ছে সাপোর্টিভ বা সাপোর্ট করা একজন মানুষকে। তো এই 4টাকে মেইন ওরা গ্রাউন্ড ফান্ডামেন্টাল ধরে। তো এই ফান্ডামেন্টালটার মধ্যে যদি আমরা 3টা তো মোটামুটি অনেকেই বুঝি, যে লাইক কমন গ্রাউন্ড মিলানো, যেটা লাইকিং এর মধ্যে আছে। সো আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান ইমোশন, এই পার্টটাকে আমি যদি আরেকটু ইন ডেপথ যাই, হাজার হাজার বছর ধরে একটা জিনিস মানুষের চেঞ্জ হচ্ছে না, সেটা হচ্ছে বলা হয় হিউম্যান নেচার। হিউম্যান নেচার আগামী হাজার হাজার বছর ধরে কোর হিউম্যান নেচার যেগুলো চেঞ্জ হবেও না, তার মধ্যে কান্না করবে, ভালো কিছু বলে ভালো লাগবে। সো এই যে হিউম্যান নেচার, যেটা সাইকোলজিক্যাল ইনফ্লুয়েন্সিয়াল যে পার্টটা আসলে, এটা আসলে হিউম্যান নেচারের পার্ট। তার মানে এখানে যেই পার্টগুলোকে কভার করা হয়েছে সবগুলো কিন্তু হিউম্যান সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে, তার ইমোশনাল পার্ট থেকে জিনিসগুলোকে নেওয়া। সো এইটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলেন আর বাংলাদেশ বলেন, মানুষ তো সব জায়গায় সেম ঘটনা। হ্যাঁ, এখন অ্যাপ্লিকেশন পার্টে আপনি তো এটা একেবারেই কাস্টমাইজড হবে। আমি সোহাগ ভাইয়ের জন্য হয়তো বা এক ধরনের অ্যাপ্লিকেশনে যাব, আপনার পাশেই যদি আপনার আরেকজন কলিগ থাকে, তাকে তো আমি ডিফারেন্ট ভাবেই জিনিসটাকে প্রমোট করব। সব জায়গায় এক জিনিস যাবে না। ধরেন আমি যদি একটা নিয়ে বলি রেসিপ্রোসিটি, আমি কোনো একজন সিও কে পাঠাচ্ছি যে একটা আর্টিকেল পাঠাইলে সে মহা খুশি হচ্ছে, ইটস গিভার মাইন্ডসেট থেকে দিয়ে দিলাম, সে খুশি হলো। কিন্তু এই রেসিপ্রোসিটি আবার আমি আরেকজন সিও কে বলি যে ভাই আপনি তো এখনো এআইটা তো ভালো করে শিখছেন না, আসেন একদিন কফি মিট, আপনার সঙ্গে কফি উইথ ইফতি, 2 ঘন্টা ডেডিকেটেড আপনাকে টাইম দিব, আমি আপনাকে এআইটা শিখাইতে চাই, একটা গেম চেঞ্জিং জিনিস আছে নোটবুক এলএম, কিভাবে আপনি এখান থেকে স্ট্র্যাটেজিক পর্যায়ে চেঞ্জ করে ফেলবেন। আমি ওনাকে হয়তো বা সেই 2 ঘন্টা টাইম দিচ্ছি, ওই 2 ঘন্টা টাইম কিন্তু একটা বড় ধরনের দেওয়া, তার লাইফ চেঞ্জিং জিনিস। ইভেন গতকালকে আমি একটা কোম্পানিতে গিয়েছি, সেখানে একজন মানে ভবিষ্যৎ এমডি, এখন ডিরেক্টর পর্যায়ে আছেন, মালিকের ছেলে। তো ওনাকে বললাম যে আপনি কি এটা ইউজ করেন? বলেন না তো আমি তো ইউজ করি না। এখনই ঢোকেন না, এখনই আমি আপনাকে একটু দেখাই দিই। উনি ঢুকেন না, পুরা সারপ্রাইজড হয়ে গেছে। তার মানে এক একজন মানুষের কাছে আপনি এক এক ভাবে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করবো আমরা।
বাট Right. সেই ক্রিয়েটিভিটিটা অ্যাকচুয়ালি থাকা লাগবে এবং এটার করতে হলে আপনাকে আগে বইটা পড়তে হবে, কারণ আপনি যখনই এটা ডেপথ পড়বেন তখনই কেবল এই অপশনস গুলো আপনার সামনে আসবে, ওপেন হবে, রাইট? তা না হলে কিন্তু ওপেন হবে না। কারণ আমার কথা শুনে আপনি কতটুকু, আপনার তো মানে এরিয়া আমার এরিয়া তো সমান হবে না। সো আপনি যদি এটা নিয়ে আরো ডেপথ ঢুকতে হয়, ইভেন এইটার পাশাপাশি যদি আপনি এখন ধরেন আপনার টাইম নাই, আপনি মনে করছেন না এত বই এত ধৈর্য আমার নাই, সেক্ষেত্রে এখন তো চ্যাট জিপিটির যুগ। আপনি প্রত্যেকটা প্রিন্সিপাল ধরে আরেকটু ভেতরে ঢোকেন, আপনি আপনার বিজনেসের আইডিয়াটাকে দেন যে ইয়েস আমার বিজনেস এরকম, আমি বই বিক্রি করি, কিভাবে অ্যাপ্লাই করতে পারি, আমাকে এক কাস্টমার ধরে আরো ডিটেইলস দেন। আপনি রেসিপ্রোসিটি ওখানে দিলে ও আপনাকে মিনিমাম 20টা আইডিয়া দিয়ে দিবে, করেন না এটা নিয়ে, রাইট রাইট। তাহলে তো আপনি আরো অনেক সমৃদ্ধ হচ্ছেন, সহজ হচ্ছে এখন সহজ, রাইট? জি না ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা মনে হয় যে বইয়ের অনেক কিছু কভার করে ফেলছি। সো আমি আর দুই একটা প্রশ্ন করতে চাইবো হয়তো সর্বোচ্চ ইনশাআল্লাহ। লাস্টে কিন্তু আমার একটা প্রশ্ন থাকবে আপনার কাছে। ও শিওর শিওর। এই যে ধরেন এখানে 7টা, 6 এর পরে আরো এক যোগ করে 7টা, আর আপনি যে এই যে এতদিনের ইফতি গড়ে উঠেছেন অনেক রকম, রাইট? এই বইটাই যদি এখন আপনাকে লিখতে বলা হয় তাহলে আপনি 7 এর বাইরে, এবং আমি বলে দিলাম ভাই এটা কিন্তু 8টা, আমি ধরেন পাবলিশার শর্ত দিয়ে দিলাম ভাই আমার কিন্তু আরো একটা লাগবে, হ্যাঁ রাইট। সো তাহলে 8 নাম্বার যদি কিছু যোগ করতে আপনাকে ফোর্স করা হয় তাহলে আপনি কি যোগ করবেন? খুব টাফ। এখানে আসলে ম্যাক্সিমাম বিষয়গুলোকেই কভার করেছে, বাট সাইকোলজিক্যাল ট্রিগার্স পয়েন্ট যদি আমরা চিন্তা করি, হিউম্যান সাইকোলজি ইন ডেপথ ঢুকলে দেখা যায় যে মানুষ প্রায় 100 এর উপরে সাইকোলজিক্যাল ট্রিগার্স পয়েন্ট আছে। তার মধ্যে অন্যতম আরেকটা হচ্ছে রিলেশনশিপ, এবং আমি সেটাকে ফোকাস করব। বাট সেটা কি এই রেসিপ্রোসিটির মধ্যে কভার হয় না? ব্রড অ্যাসপেক্ট চিন্তা করলে, রেসিপ্রোসিটি তারপর লাইকিং, এই দুইটা দিয়ে তো ব্রড অ্যাসপেক্টে চিন্তা করলে হয়, বাট এটা যদি আপনি আরেকটু কনসাইজ করতে চান তাহলে হয় না। কারণ রিলেশনশিপ বাড়ানোর জন্য আপনাকে আরো অনেক বেশি ফোকাস করতে হবে, এক্সট্রা এফোর্ট দেওয়া লাগবে। আপনি যেটা চিন্তা করেন না কেন, যার কাছে যেতে চান না কেন, রিলেশনশিপের বাইরে আসলে তেমন কিছুই নাই। এবং মানুষ রিলেশনশিপের কাছে অনেক বেশি পরিমাণ কানেক্টেড, স্পেশালি যেখানে লাভ জড়িত, সেই জায়গাটা অনেক বেশি কানেক্টেড হয়, কারণ এটা একটা হিউম্যান সাইকোলজিক্যাল পার্ট। আমি যদি এটাকে আপনাকে এভাবে বলি, ধরেন কেন দরকার হিউম্যান ব্রেন, আমরা যদি এটা সায়েন্সটাকে চিন্তা করি, ফার্স্ট হিউম্যান ব্রেনের 3টা লেয়ার। তো ফার্স্ট লেয়ারটা কভার করে যেটাকে আমরা থিঙ্কিং ব্রেন বলি, আমার ফ্যাক্টস, ফিগার, রেফারেন্স, লজিক, এগুলো কানেক্ট করে আমার ফার্স্ট লেয়ার ব্রেন, ফ্রন্টাল কর্টেক্স, রাইট, যেটাকে আমরা নিউ কর্টেক্স বলি বা থিঙ্কিং ব্রেন বলি। পরের ব্রেনটা যেটা, সেটাকে আমাকে ব্রেন স্টিম অর মিড ব্রেন, অর এটাকে বলা হয় ইমোশনাল ব্রেন। এই ব্রেনটা মেইনলি কভার করে হচ্ছে আমার সেন্সেস, আমার ইমোশন, আমার স্টোরি, আমার সোশ্যাল ইন্টারাকশনস, এগুলো। সো ধরেন কথা প্রসঙ্গে ধরে নিলাম এটা পাওয়ারের দিক থেকে কিরকম বোঝানোর সুবিধার্থে, আমার যেটা হচ্ছে ফার্স্ট লেয়ার ব্রেন নিউ কর্টেক্স, ওর কাছে একটা পিস্তল আছে, ও একটা ট্রিগার করলে 100টা গুলি বের হবে। এট দ্য সেম টাইম আমার ইমোশনাল ব্রেনের কাছে আরেকটা পিস্তল আছে, পাওয়ারফুল, ও একটা ট্রিগার করলে এখানে 6 বিলিয়ন নার্ভ ফায়ার হয়। কোথায় 100, কোথায় হলো 6 বিলিয়ন। তার মানে এই যে মাঝখানের যে ব্রেনটা, ইমোশনাল ব্রেন, এটা হচ্ছে হিউম্যানের সবচাইতে পাওয়ারফুল একটা অস্ত্র, যেটা ইমোশন দিয়ে কানেক্ট হয়। সেজন্যই দেখবেন আমরা চিটাংয়ে দেখি যে তখন আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই, এরকম কথা শুনতে হয় আমাদেরকে, রাইট? এবং আমরা মোস্ট অফ দ্য টাইম দেখি যে মানুষ ইমোশনালি অনেক কাজ করে ফেলে। রিসেন্টলি একটা আপনি হয়তো দেখেছেন যে খুব গ্রুপ অফ কোম্পানির এমডির বউ চলে গেছে একজন ড্রাইভারের সঙ্গে, ইমোশনাল কানেকশন, এগুলো যে তার মিড ব্রেনের খেলা। সো এই যে জায়গাটা তৈরি হলো কেন, সে তার এখানে ইমোশনাল যে লাভ বলেন, ফিয়ার বলেন, বা অনেকগুলো বিষয় এখানে কানেক্টেড হয়, স্টোরি বলেন। তার মানে আমাদের ব্রেনের সৃষ্টিকর্তা তৈরি করছে এরকম করে, সেখানে রিলেশনশিপটা অনেক বড় একটা ফ্যাক্টর, এবং এই রিলেশনশিপ দিয়ে অনেক কিছু করা সম্ভব। তো আমাকে যদি আপনি প্রশ্ন করতেন তাহলে আমি হয়তো বা রিলেশনশিপটাকে অ্যাড করতাম। না, থ্যাংক ইউ ভেরি মাচ। আর ফাইনাল কোশ্চেন আমার তরফ থেকে, সেটা হলো যে এই যে পার্সু করা, শুরুতে যদি আমি একটু ইঙ্গিত দিয়েছিলাম, তো এটা কি মানুষজন একটু রিস্কি হিসেবে যদি চিন্তা করে, যে কারণ আমি তো জেনে এটাকে ম্যানিপুলেট করতে পারি, আমি আরেকজনকে ইনফ্লুয়েন্স করতে চাই, সো ইফ আই হ্যাভ ইভিল ইন্টেনশন, তাহলে তো আমি আসলে এই বইটা পড়া মানে কি আমি আরো আগের চেয়ে বড় ইভিল পারসন হিসেবে কাজ করতে পারি, আমি ইভিল ওয়েতে মানুষকে ইনফ্লুয়েন্স করে তাকে ম্যানিপুলেট করতে পারি। তো সেই জায়গা থেকে তো এটা একটা এথিক্যাল ডাইলেমার জায়গা, যে আমি কি এই নলেজকে মানুষকে দিব নাকি দিব না। এবং বিশেষ করে ধরেন আমি এটা আমার নিজের দায়বদ্ধতার জায়গা থেকে এটা বলতে চাই, যদি এটা বরং পডকাস্টের শুরুতে বললে ভালো হতো। এবার আমি উদ্ভাসের ক্লাসরুমেও যখন হচ্ছে ফিজিক্স, আমি তো মেইনলি ফিজিক্স পড়াতাম, আমি ওদেরকে বলতাম যে
আমি যদি একটা বাচ্চার হাতে একটা মেশিন গান ধরাই দিই, সেই বাচ্চা তো কিছু বোঝে না, সে যে উল্টাপাল্টা ট্রিগার টিপলো এবং অনেক লোক মারা গেল। মূল দোষটা আসলে কাকে দেওয়া উচিত? বাচ্চাটাকে না আমাকে? ডেফিনেটলি আমাকে, বিকজ আমি কেন ওর হাতে দিলাম? কারণ আমি বললাম যে আমি যদি তোমাদেরকে ফিজিক্স শিখাই, তুমি ইঞ্জিনিয়ার হইলা, এরপরে এমন ঘুষ খাইলা, 10,000 কোটি টাকা পাচার করে দেশের বাইরে পাঠাই দিলা, তাহলে সেই দোষটাও তো পুরোপুরি না হলে অনেকটুকু আমার ঘরে আসে, বিকজ আমি তো তোমার সাথে কন্ট্রাক্টেই যাইনি, অ্যাটলিস্ট তোমাকে দিয়ে আমি তো কমিটও করাই নাই যে এই নলেজটা তুমি কিভাবে ইউজ করবা। রাইট, বিকজ এটা তো আমার মানে ইয়ের জায়গা, জবাবদিহিতার জায়গা। তো এই জন্য আমি বলতে চাই আমার জায়গা থেকে, জবাবদিহিতার জায়গা থেকে, যদি এই পর্বটা দেখে কেউ শেখে মানুষকে আরো কিভাবে ইনফ্লুয়েন্স করা যায়, তাহলে বলবো ভাই আমাকে আমার গুণা ওপেন করার কোনো ফ্যাক্টরির মধ্যে ফেলায়েন না। আপনি এই লেসনটা শোনেন, যদি আপনি আপনার নিয়ত সহি হয় যে আমি ইনফ্লুয়েন্স কখনো মানুষকে রং ওয়েতে ম্যানিপুলেট করার জন্য এই নলেজটাকে ইউজ করব না, এটা আমার জায়গা থেকে আমি বললাম। তো আপনার জায়গা থেকে ওই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? ভাইয়া, আমরা আমাদের ট্রেনিং এর একটা ইয়ে আছে, সেটা হলো এনএলপি ট্রেনিং করতে অনেকে করে আর কি, এনএলপি নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। রাইট। সো নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিংটা আমি কিন্তু সার্টিফাইড প্র্যাকটিশনার, রিচার্ড ব্যান্ডলারের সাইন করা সার্টিফিকেট আছে। সো আপনাকে তো আর বলার কিছু নাই। তার মানে এনএলপি যারা শিখে তাদেরকে কিন্তু প্রথমেই ওদের মতো করে করানো হয়, শপথের মতো, যে ভাই তুমি যা শিখবা এটা কিন্তু কোনোভাবেই ম্যানিপুলেট করা যাবে না, তুমি মিসইউজ করা যাবে না, তুমি এটা ইভেন এটা তোমার ফ্যামিলির সঙ্গে পর্যন্ত ইউজ করবা না, এটা বলে। কারণ কি, যে এটা এমন একটা জিনিস সেটা তুমি ইউজ করবা তোমার যেটা অ্যাক্সিলারেশন বা সমাজের সমৃদ্ধ হয় এরকম ভালোর জন্য। তো সেম কথা আমার পক্ষ থেকেও, ইনফ্যাক্ট এই ধরনের বিষয়গুলো হচ্ছে যে আপনাকে আরো সমৃদ্ধ করবে, পজিটিভ কিছু করার জন্য, এবং আপনি সৃষ্টিকর্তা আপনাকে কেন পৃথিবীতে পাঠিয়েছে সেই পারপাসটাকে চিন্তা করে মানুষকে সেই জায়গায় উজ্জীবিত করার জন্য আপনি এটাকে ইউজ করেন। এর বাইরে অন্য জায়গায় ইউজ করলে আসলে আমরা সেই জায়গাটাকে আপনাকে নিষেধ করছি। বাট আমি আরেকটা জায়গা বলবো যেটা কমন ভাবে বরং উদ্বুদ্ধ করবো, যে ডিফেন্স হিসেবে ইউজ করেন। রাইট। একটা হচ্ছে আমি অন্যকে ম্যানিপুলেট করব, মিস ইউজ করবো, আর একটা হচ্ছে যে অন্য আমাকে ম্যানিপুলেট করতে না পারে খারাপ কিছু করার জন্য। সেই জায়গা থেকে অ্যাটলিস্ট আমি জানা থাকা মানে আমি অ্যাটলিস্ট আমার মধ্যে ফিচার ওপেন হচ্ছে যে হ্যাঁ আই বিকাম অ্যাওয়্যার। না হইলেও হয় কি, যে হিউম্যান সাইকোলজিতে মানুষ আসলে উদ্বুদ্ধ হয়ে যায় ব্যাপারটা তাই। যে বললাম না আপনার, আপনিও জানেন যে মানুষের হিউম্যান নেচার চেঞ্জ হয় নাই, তো হবেও না, যতই রেগুলেশন আসুক আমাদের, বা ইন্ডাস্ট্রিয়াল 4.0 বলি সে বলি, কিন্তু এআই আসুক, যেটা আসুক না কেন, আমাদের হিউম্যানের যে কোর কিছু অ্যাসপেক্ট, বিলঙ্গিংনেস, আমার লাভ, আমার হ্যাপিনেস, আমার ফিয়ার, কিউরিওসিটি, এই বিষয়গুলোতে চেঞ্জ আসে না এবং এটা সহসা আসবেও না। তো যার কারণে এটা জানা থাকলে সুবিধাটা হলো যে আপনি নিজের সঙ্গে অনেক ইউজ করতে পারবো, বিকজ প্রতিনিয়ত আমরা অনেক মানুষের সাথে কথা বলি, এবং সেখানে কিন্তু এই জিনিসগুলোকে একটু একটু করে ইউজ করলেই আপনি একজন জনপ্রিয় মানুষ হবেন। কারণ প্রত্যেকেই চায় যে সামনের মানুষটা তাকে ভালোবাসুক বা সামনের মানুষটা তাকে পছন্দ করুক, সেটা যেই হোক না কেন। তার মানে আপনার মধ্যে এটাকে বিল্ড করলে আপনি সেই জিনিসটাতে তৈরি হন, কখনোই যেন এটাকে মিসইউজ পর্যায়ে আমরা না নিই আর কি। Thank you very much for your time. ভাই আমার একটা প্রশ্ন আছে। কনভারসেশন। জি রাইট। প্রশ্ন করেন, উত্তর দিব কিনা সেটা তারা কমিট করি নাই। উত্তর দিতে হবে আর কি। সোহাগ ভাই হচ্ছে বাংলাদেশের একজন আইকনিক মানুষ। না এগুলো বেশি বলা হয়ে গেল। এখন সে কিন্তু একজন বিক্রেতা, বিক্রেতা ইন এ সেন্স, বিকজ সে তার এতগুলো প্রতিষ্ঠান এবং সেখানে সে এটা লিড করেন। তার মানে বিক্রি ওনার মানে মানসিকতায় বা মননশীলতায়, রক্তের মধ্যে মিশে আছে বিধায় উনি এই জায়গাটায় আসছেন। আপনার কাছে আমার প্রশ্ন, যে কোনো বিক্রির মানুষ কোন 5টা অথবা 3টা, যেটা আপনি প্রেফার করেন, ধরেন আপনার ছোট ভাই আজকে বিক্রিতে ঢুকছে, তাকে আপনি কোন 5টা পরামর্শ দিতেন যে দেখো তুমি এই 5টা ফিলোসফি ফলো করবা, যেটা ফলো করলে তুমি বিক্রিতে ভালো করবা? আমি যদি বিক্রি ট্রেনার, সেজন্য প্রশ্ন আপনি সুযোগ পাইছি করে ফেলছি, বলেন। এটা তো অ্যাকচুয়ালি অনেক তাহলে চিন্তা করে দেওয়ার মতো, কারণ আমি এখন যেটা বলবো হয়তো পরে আরেকবার জিজ্ঞেস করলে তো অন্যটা বলবো। হতে পারে ভাই, আপনার এখনই যেটা আসছে, কারণ মানুষকে বলা হয় তার অবচেতন মনে যেটা আসে আসলে ওইটাই নাকি রাইট আনসার। আমি ওই হাউ আই রেজড মাইসেলফ ফ্রম ফেইলিউর টু সাকসেস ইন সেলিং, এই বইটা হচ্ছে আমাদের সেলস এক্সিকিউটিভ অথবা ইভেন আমি সবাইকে রিকমেন্ড করি, কারণ দুনিয়াতে তো সবাই সেলসম্যান। এই বইটা 100 বছর আগে লেখা, ডেল কার্নেগি এটার ভূমিকা লিখছেন, এবং 100 বছর পরে এসেও এটা বেস্টসেলার লিস্টে থাকে এবং এখনো এত বেশি রিলেভেন্ট, বিকজ দিস ইজ ফুল অফ বেসিকটাই তো আসল জিনিস। রাইট। সো বাংলাদেশের সেলস নিয়ে একটা কমন ধারণা হচ্ছে সেলসম্যানরা হলো একটু বেশি চাপা মারে, বেশি কথা বলে। যেমন ইন জেনারেল যদি জিজ্ঞেস করা হয় যে এক্সট্রোভার্ট
এবং ইন্ট্রোভার্টদের মধ্যে কারা সেলসম্যান হিসেবে বেশি ভালো করবে? মোটামুটি সবাই বলবে ভাই যারা এক্সট্রোভার্ট। হোয়ারএজ রিসার্চ কি বলে? রিসার্চ বলে 50-50। হ্যাঁ, HubSpot-এর সিরিয়াস ইন-ডেপথ রিসার্চ আছে। দেখছে রাইট এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্টরা এই কোয়ালিটির জন্য সেলসম্যানশিপে তার তেমন কোনো ডিফারেন্স নেই যারা সাকসেসফুল সেলসম্যান। রাইট সো সেলসম্যানশিপের আমি যে জায়গাটা আমার সবচেয়ে তখন পড়ালেখার পর ফ্যাসিনেটিং লাগলো যে এইটা মোস্ট ইথিক্যাল একটা জার্নির বিষয়। রাইট বাট বাংলাদেশে এটা ট্রিটেড হয় হইতেছে এলো যে কতভাবে আমি মানুষকে ম্যানিপুলেট করব, বাটপারি করব, Right. শর্ট টার্মে করব। সো সেলসম্যানশিপে সবার আগে বোঝা দরকার যে হাউ আই ক্যান বি এ ইথিক্যাল সেলসম্যান, বিকজ ইথিক্যাল সেলসম্যান হলে ট্রুলি ওর কোয়ালিটি ক্রিয়েট হবে এবং ওর ফাউন্ডেশন ক্রিয়েট হবে। রাইট কারণ উইদাউট ফাউন্ডেশন আপনি অনেক কিছু করতে পারেন, এটা টিকবে না। রাইট ফলে এটা এবং আমাদের লাস্ট আলোচনার পয়েন্টের সাথে এটা কানেক্ট হয়ে গেল। একেবারেই হয়তো রিসেন্সি বায়াসে কিছুটা কাজ করছে, বাট ডেফিনেটলি এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে সেলসম্যানশিপের যে আমি অ্যাডভান্স কোর্সগুলো দেখছি, প্রথমে আমি যখন লিঙ্কডইনে দেখলাম যে অ্যাডভান্স কোর্স, তার মধ্যে লেখা প্রশ্ন করা, কোয়েশ্চেন করার উপর, ওকে আমি অবাক হয়ে গেলাম। তখন আমার ধারণা নেই সেলসম্যানশিপের মানে থিওরি সম্পর্কে। ওকে আমার সেলসম্যান মানে তো হলো কথা বলবে, প্রশ্ন প্রশ্ন কেন করবে। প্রশ্নের ট্রেনিং আবার কিসের? সো আই গট রিয়েলি অ্যামেজ যে কিভাবে অ্যাকচুয়ালি আপনি আজকে একটা কথা বলতেছিলেন যে কে ভালো লিসেনার, কে খুব ভালো লিসেনার হয় এবং রাইট কোয়েশ্চেন করতে পারে, সো দ্যাট আমি যা বলতে চাই সেটা যেন তার মুখ দিয়ে আমি বলাইতে পারি বিকজ আমি আপনার কাছে বেচতে গেছি মানে আপনি আপার হ্যান্ডে, আমি লোয়ার না না, আপনি আপনার বুঝাইলাম ভাই এই ভালো সেই ভালো, আপনার সাবকনশিয়াস মাইন্ড ডেফিনেটলি তৈরি হবে, ডিফেন্স তৈরি হবে, তুমি আসছো আমার বুঝাইতে না, আমি অ্যাটলিস্ট জাস্ট ইগোর কারণে দেখা যাচ্ছে যে ওর কথাকে আমি রিফিউট করার চেষ্টা করবো, তাদের আমি কেন বক্তব্য দিব? রাইট I need to know the art of asking the right questions, so that through the questions আমি তাকে দিয়ে, কারণ হি ইজ ইন্টেলিজেন্ট গাই, আমি Definitely. জাস্ট কথা বলতে কাজে সেই ওই অ্যান্সার পর্যন্ত আসতে পারবে যদি আমার জিনিসটা ট্রুলি প্রপার Right. ভ্যালু থাকে। এবং ওখানে প্রথম পয়েন্টের সাথে কানেক্টেড, ইফ আই ডুইং এভরিথিং ইথিক্যালি, আমি ভুংবাং জিনিস বিক্রি করতেছি না, আমি ভুংবাং কথা বলতেছি না। সো আমি ইথিক্যাল জার্নির কথা বলবো, কোয়েশ্চেন অ্যান্ড লিসেনিং এর কথা বলবো। রাইট থার্ডটাও হলো আমি বলবো মূলত এটাও আপনি যে 8 পয়েন্ট বলছেন, যেটা কারণ ইট কাভার্স আ লট অফ থিংস, ইট কাভার্স আ লট অফ থিংস। কারণ আমাদের অ্যামিগডালা, আমাদের যেটা ভিতরের ব্রেইন, সো মানুষ মনে করে যে সে রেশনাল, আসলে না, মোটেই সে না মারাত্মকভাবে ইরেশনাল। সো সেই জায়গাটা যেমন এই যে মানুষ ম্যানিপুলেটও করতে পারে, বাট হচ্ছে ট্রু হিউম্যান কানেকশনস এবং দিনে দিনে রেয়ার হয়ে যাচ্ছে। রাইট তো যে জিনিস রেয়ার হয়ে যায় সেই জিনিসে কেউ দক্ষ হলে সেটা নতুন করে তার দিকে একটা ট্র্যাকশন তৈরি, মানে ধরেন ফ্যাশন যেমন চেঞ্জ হয়, লাইক যে কি নাম বলে আপনার কিছুদিন ধরে হচ্ছে খুব ঢোলা হ্যাঁ, তারপরে হ্যাঁ। আসে আবার চাপা। সো এখন জিনিসটা সোশ্যাল মিডিয়া ইত্যাদির কারণে সব ফেক এবং খুবই মানে শর্টকাট, ডেপথ নাই, শ্যালো, এটা দিয়ে ভরপুর হয়ে গেছে। রাইট ফলে এই ভরপুর হওয়ার ফলে হ্যাঁ ইনিশিয়াল কিছু রেজাল্ট পাওয়া যাবে, কারণ আগের তুলনায় সেটা আবার নতুন। আগে মানুষ 10 জনের সাথে কমিউনিকেট করছে, এখন 10,000 জনের সাথে কমিউনিকেট করতেছে। বাট আই থিঙ্ক দ্যাট দ্য টাইম ইজ কামিং যে এটার একটা ফ্যাটিগের জায়গায় চলে আসবে। অ্যাবসলিউটলি হ্যাঁ। অলরেডি অনেক এসেছে হ্যাঁ, সো সেই জায়গায় যে ট্রু হিউম্যান ইমোশন, যেটা রাইট ট্রুলি একটা মানুষকে যে রেসপেক্টফুলি দেখা, তাকে একজন, কারণ ট্রু ইমোশন কখন হয়, যেমন আমি যদি জানি যে উনি খুব রেসপেক্ট, তার আমি তার কথা খুব মনোযোগ দিয়ে শুনবো, তার সাথে আমি খাতির পাতানোর চেষ্টা করবো, বাট আমি একটা জেনারেল, হ্যাঁ সবাইকে আমি সমান সময় দিতে পারবো না, ট্রু, বাট আমি জাস্ট আমার ইগোর কারণে আমার সময় আছে, বাট আমি দিচ্ছি না, ধুর ওর সাথে আমি কি কথা বলবো। রাইট সো আমি মনে করি এটা খুব রং ডিসিশন। এক হচ্ছে আমার লিমিটেশন আছে টাইমের, আমি সবাইকে টাইম দিই, সেটা আলাদা, বাট জাস্ট আউট অফ মাই ইগো আমি একটা মানুষকে মানুষ মনে করলাম না, এইটা একটা খুব রং একটা আমি মনে করি থিঙ্কিং। রাইট সো একটা সেলসম্যান যদি ট্রুলি হতে হয়, মানুষকে যদি জাস্ট হাম্বল হয় অ্যান্ড রেসপেক্ট করা শিখে, হাম্বল তার নিজের জায়গা থেকে, ভাই আমি তো বেশি কিছু একটা হয়ে যাইনি, আমি হাম্বল হলে অন্যকে রেসপেক্ট করা আমার জন্য সহজ হয়। তো এই হাম্বলনেস এন্ড রেসপেক্টের জায়গা থেকে হিউম্যান কানেকশন তৈরি করার যে জার্নিটা, রাইট রিলেশনশিপ এটাকে যদি নেয়, আমি আই থিঙ্ক এই মুহূর্তে আমার এই তিনটা মাথায় আসছে, বাট অন্য সময় জিজ্ঞেস করলে আই এম নট শিওর যে আমি এই তিনটা বলবো কিনা। চমৎকার ব্যাপার। তাহলে আপনি তিনটা বিষয় কিন্তু খুবই পাওয়ারফুল বলেছেন। একটা হচ্ছে তাকে ইথিক্যালি নিজেকে আসলে সমৃদ্ধ করার যে জায়গাটা, এবং সেখানে তাকে বই পড়ার একটা আপনি মারাত্মক সবগুলো জায়গায়, কারণ আপনি দেখেন এখানে যে 6টা প্রিন্সিপাল বলছেন, 6টা প্রিন্সিপাল আমি কাইন্ড অফ অনেকগুলো আনইথিক্যাল ইউজ করতে পারি, বাট ইথিক্যালি ইউজ করতে গেলে আমার টাইম লাগবে, বাট টাইম লাগে ওটা কি হবে, সলিড হবে। রাইট দ্যাটস সেখানে শুধু জাস্ট একটা জায়গায় একটু ইনপুট দেই, সেটা হলো এই ইনপুট হলো প্রশ্ন করার যে জায়গাটা, অনেকে প্রশ্ন করে বসে ক্লোজ এন্ডেড প্রশ্ন,
বাট এই প্রশ্ন প্রশ্ন করার সায়েন্স তো অনেক বড়, Right, এটা তো right, মানে right, জাস্ট right. ইউটিউব শুনে তো তার সে হ্যাঁ, right. যাইতেই So, পারবে না। এটা সহজ ইয়ে হচ্ছে যে ওপেন এন্ডেড কোয়েশ্চেন, যেহেতু এখন চ্যাট জিপিটি যুক্ত, হ্যাঁ, সো আপনি প্রশ্ন করলে ওপেন এন্ডেড প্রশ্ন লিখলেও অনেকে পেয়ে যায় আর কি অনেক কিছু, যে ইয়াস আমি শখের কাছে যাচ্ছি, কোন ধরনের ওপেন এন্ডেড প্রশ্নগুলো করতে পারি, তিনি আমার একজন কাস্টমার। অনেক সময় তো প্রশ্ন ইভেন প্রশ্ন ফরম্যাটেও করতে হয় না, আমি একটা সেন্টেন্স অর্ধেক বলে তাকায় থাকলাম, এটা right. একটা কোয়েশ্চেন কোয়েশ্চেন ভাই তাইলে কি, বা একটা দুইটা আমি শব্দ, মানে সোজা কথা আমি চাইবো ওনাকে দিয়ে কথা বলাইতে, বলেন। কিন্তু আমার ডিজাইন করা একটা গাইডেড পাথে। রাইট রাইট রাইট। সো থ্যাংক ইউ ভাইয়া, আমার কাছে খুবই ভালো লাগলো। ইনফ্যাক্ট আপনাকে যে প্রশ্ন করেছি এটা আপনি course recorded হচ্ছে। অনেক মানুষই করেন নাকি এটা? আমি যার সঙ্গে লেজেন্ডারি কাউকে পাইলে হ্যাঁ, এই প্রশ্ন করি আমি তো common। legendary না, আচ্ছা না, অফ কোর্স ইউ আর লেজেন্ডারি পারসন, বিকজ বাংলাদেশে তো আসলে অনেক জায়গায় আপনি মানে পদ দেখিয়েছেন। তো সেই জায়গাটা থেকে আপনার মতো একজন এক্সপার্ট এরকম একটা কথা বলা, ইট মিনস যে বাংলাদেশে যারা সেলসে আছে, আপনি দেখেন অনেক আপনি করে হাত দিয়েছেন, ম্যাক্সিমাম লোক চাও মেরে চলতে চায়, কিন্তু আপনি একটা রিসার্চ অলরেডি শেয়ার করেছেন যে 50-50। আমাদের কাছে সেম রিসার্চ যে এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট, আমি যখন ডিস্ক পার্সোনালিটি পড়াই কমিউনিকেশনের ক্ষেত্রে, সেখানে এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্টের খেলা চলে। সো ওই এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্টের ওখানে দেখা যায় 50, অনেকেই বলে যে আর এক্সট্রোভার্ট হলে তো ভালো, মানুষ জোর করে ওখানে চলে যেতে চায়। পরে বলে যে ভাই না, সুযোগ নাই তো, কারণ হচ্ছে ইন্ট্রোভার্ট প্রচুর প্রচুর ভালো করে রেকর্ড এবং এই ঘটনা। তো তার মানে কথা বলতে পারলেই যে আমি সেলস করতে পারছি, ঘটনাটা কখনোই তা না। তার মানে কথা শোনাটা, তাকে প্রশ্ন করাটা, এই যে কথাগুলো আপনি বলেছেন, এইটা বাংলাদেশে খুব খুব মিসিং। সো আপনার এই ভিডিওটা মানুষকে অনেক সমৃদ্ধ করবে। আরেকটা পয়েন্ট আমি মানে বলতে বলতে মাথায় আসলো, কানেক্টেড পয়েন্টই, সেটা হচ্ছে যে এটা ওই যে মানুষকে রেসপেক্ট করার জায়গা থেকে, আমার মানুষকে রেসপেক্ট করলে আমি তার সম্পর্কে আমার কিউরিওসিটি থাকবে, আমি তার সম্পর্কে জানতে চাইবো। প্রচুর। ফলে আমার সেলসম্যান চলে যাচ্ছে, আমি কাস্টমারকে স্টাডি না করে, কাস্টমার সম্পর্কে না জেনে, ওই ব্যক্তি সম্পর্কে, কোম্পানি সম্পর্কে না জেনেই যাচ্ছে। বাট যতটুকু জানা গেল তার বাইরেও কিউরিওসিটি থাকলে আই ক্যান আস্ক কোয়েশ্চেন। সো এটা একটা খুব ওয়ান্ডারফুল জায়গা। যেমন বা সিএক্সও টাইপের লোকজনকে খুব ইজিলি এঙ্গেজ করা হচ্ছে, স্যার আপনি কিভাবে লাইফে এই জায়গাটায় আসলেন? এই প্রশ্ন করলে মানুষজন এত অভিভূত হয়, তার লাইফের স্টোরি টোরি বলা যায়, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা স্টোরি বলতে থাকে। সো এগুলো আমার ফেক করার জন্য আমি ট্রু কিউরিওসিটি ক্রিয়েট করতে পারি। সো মানে দিস অল আর অপশনস। ডেফিনেটলি অপশনস। আর ওই যে গো ফর নো একটা বই, খুবই ছোট্ট বই বাট খুব পাওয়ারফুল। তাহলে আমার 5টা বলা হয়ে যাচ্ছে, আপনি 5টা বলছিলেন, সাবকনশিয়াস ব্রেনে কাজ করতেছে এখনো তো, মানে 5টা বললাম না। গো ফর নো এর আইডিয়াটা খুব সুন্দর। নো বলতে এন ও নো, আমরা তো ইয়েস শুনতে চাই, যে আমার ইয়েস বলে দিই। বইতে বলছে যে তোমার ইয়েস তোমার টার্গেট ঠিক আছে, তুমি ফোকাস করো নো এর জন্য। ভাই আমি কালেক্ট করবো নো, কারণ ল অফ এভারেজ আছে। ল অফ এভারেজ মানে ঠিক আছে, আমি যদি এতগুলা লোকের টার্গেট করি, আমার এতগুলা মানে নোস পরে এতগুলা ইয়েস আছে, তাহলে তুমি জাস্ট এভারেজ যেটা আছে, তোমার এভারেজ যদি উন্নতও করতে না পারো, ক্যাপাবিলিটি তুমি যদি হাই করতেও না পারো, তোমার এভারেজই প্লে করো, তাহলে বেশি বেশি নো কালেক্ট করো, তাহলে এভারেজে ইয়েস যতগুলো আসার কথা চলে আসবে। ফলে আমি একটা সেলস কলে গিয়ে একটা নো শুনে, একটা কেন, তুমি আরো 2বার শোনো, অ্যাপ্রোচ করে আরো 2টা নো শুনে আসো, তো তুমি আগায় গেলা। তোমার ভয় পাওয়ার কিছুই না, কারণ সে তো ফোকাসড হচ্ছে ইয়েস। ইয়েস না শুনলে সে ডিপ্রেসড হচ্ছে। তো ডিপ্রেসড হওয়ার কিছু নাই। তোমার টার্গেট ছিল ইয়েস হবে কিনা, এটা অটোমেটিক ফাংশনে ফেলায় দাও। টার্গেট নাও জাস্ট নো কয়টা শুনতে হবে আজকের দিনে, তাহলে যতগুলো লোকের কাছে যাওয়া লাগে, যতবার জিজ্ঞেস করা লাগে, জাস্ট ইনক্রিজ দ্য নাম্বার অফ নো, ইয়েস উইল কাম অটোমেটিক্যালি। ফ্যান্টাস্টিক। আমি অবশ্য আপনার এই বিষয়টাকে এইভাবে কখনো বলি নাই আর কি আজ পর্যন্ত কোথাও। মানে আমরা ওরকম বলতাম যে এতগুলা নো এর পর একটা ইয়েস হয়, সেভাবে হয়তো বা বলে অভ্যস্ত। বাট আপনি যেটা মাত্র বললেন, এটা আমার কাছে একটু স্ট্রাইকিং মনে হয়েছে। মেবি আমার নেক্সট কোনো সুযোগ হলে আমি এটা বলবো আর কি। গো ফর নো। খুবই ছোট্ট বই, খুবই পাওয়ারফুল এবং স্টোরি দিয়ে লেখা। এবং যে হাউ আই রেজ মাইসেলফ যে বইটার কথা বলছি, ওই বইয়ের লাস্টের দিকে ল অফ এভারেজ নামে এই কনসেপ্ট আছে, বাট গো ফর নো বইটা পুরোটাই এই কনসেপ্টটাকেই ইলাবোরেট করছে। ইটস ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ ইফতি ভাই, অনেক বেশি ধন্যবাদ। আমরা খুব এনজয়েবল একটা কনভারসেশনের মধ্যে দিয়ে গেলাম। দর্শক, আপনারা অনেক লম্বা সময় নিয়ে আমাদের কথাবার্তা শুনলেন, অলরেডি প্রায় 2 ঘন্টার মতো হতে হয়ে গেছে। সো এখান থেকে অ্যাকচুয়ালি অনেক কিছু যে শেখার আছে, সেটা তারা বলার দরকার নেই, কারণ আপনারা শুনতে থাকলে বলতে পারবেন। আর আমাদের শুরুতে যে ঘোষণা ছিল, আবার মনে করে দিচ্ছি, এই আমাদের পুরো ডিসকাশন থেকে আপনারা যা শিখলেন, যা উপলব্ধি করলেন, সেটা আপনারা যে সামারি করে সুন্দর করে নাইসলি আমাদের কমেন্ট সেকশন লিখবেন। সেখান থেকে অন্তত 3 জনকে আমরা পুরস্কৃত করতে চাই। সো আমরা আজকে যা নিয়ে কথা বলেছি, অ্যাকচুয়ালি এভরিওয়ান ইজ সেলস পারসন। প্রত্যেককেই অন্য কাউকে না কাউকে কনভিন্স করতে হয়, এবং মানুষ যদি একজন একজনকে জোর না খাটিয়ে যদি কনভিন্স করে, তাহলে দেখেন জাস্ট সমাজটা কত সুন্দর হয়ে যাবে। এবং আমরা যে ইথিক্যাল প্র্যাকটিসের কথা বলেছি, কেউ কাউকে ঠকাবো না, বাট আমরা প্রত্যেককে ইনফ্লুয়েন্স করব ফর কমন গুড। তো সেরকম যদি চিন্তা আমরা করতে পারি, সেরকম স্কিল যদি আমরা অর্জন করতে পারি,
তাহলে বাংলাদেশ এমনি সুন্দর হয়ে যাবে, বিশ্ব এমনি সুন্দর হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। 1 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।